তো হোমিওপ্যাথি পথের দিশারি আমাদের স্যার ডক্টর নিয়ার রঞ্জন রায়, আমি তাকে বিনীতভাবে আজকের তার মূল্যবান ক্লাসটি উপস্থাপন করার জন্য অনুরোধ রাখছি। ধন্যবাদ স্যার, অধিকারীকে। সবাইকে সালাম, আদাব, নমস্কার। আমি একটু দুঃখিত যে আমার জয়েন করতে 7-8 মিনিট বাদ, সেটা আমি দুঃখিত অত্যন্ত। যাই হোক, আমি চেষ্টা করি সব সময় নির্দিষ্ট সময়ে যোগদান করার জন্য, কিন্তু আজকে দেরি হয়ে গেছে, যে আমি দুঃখিত অত্যন্ত। এই ছোট্ট শিক্ষানবিশ হোমিও অনুরাগী তাদের প্রচেষ্টায় প্রচলিত হচ্ছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তাদের শেখার আগ্রহ থেকে এই প্ল্যাটফর্মের জন্ম, আর তাদের সঙ্গে আমি সম্পৃক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করি। আমি মূলত কোনো হোমিওপ্যাথিক বিশেষজ্ঞ নই, বা হোমিওপ্যাথিতে আমার খুব পাণ্ডিত্যও নেই। হোমিওপ্যাথি ভালো লাগে, হোমিওপ্যাথি নিয়ে একটু চর্চা করি, তারই আলোকে কথা বলতে বলতে এখন মাঝে মধ্যে একটু কথা বলি এদের সঙ্গে, সপ্তাহে একদিন। অন্য দু একটি গ্রুপে আমি মাঝে মধ্যে দু একটি গ্রুপে কথা বলেছি। কথা বলা, লেকচার ভালো দেওয়া, ভালো কণ্ঠ প্রয়োজন, ভালো জ্ঞান প্রয়োজন, কোনোটি আমার নেই। যেমন বাচন ভঙ্গি বা কথা বলার জড়তা আমার অনেকটা। তার মধ্যে যদি আমি যা বলতে চাই, যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমাকে ক্লাস শেষে বললে আমি সেটি আবার আমার কথার পুনরুক্তি বা সে বিষয় নিয়ে আমি কথা বলতে রাজি আছি। তো আমরা কতগুলো বিষয়ে আমি আজকে একটু বলতে চাই। আমার বাবা একজন হোমিওপ্যাথি ডাক্তার ছিলেন। এই মায়াজম আমি যখন 80-র দশকে প্রথমে শুরু করি, বাবা আমাকে, আচ্ছা ইকো হচ্ছে কেন পরে, কারো জন্য সমস্যা হচ্ছে বোধ হয়, কারো কি লাউড স্পিকার করা আছে কিনা জানি না। নিকুঞ্জ দা, আপনি একটু কাইন্ডলি মিউট করুন। নিকুঞ্জ লাল অধিকারী, হ্যাঁ ধন্যবাদ। তো বাবা আমাকে প্রথমে ডাক্তার ঘটকের দর্শন গবেষণা শাস্ত্রে পড়তে বলেন, সেই 82 সালের দিকে। তা আমি তখন তো আসলে এসএসসি পরীক্ষা দিয়ে সবেমাত্র কলেজে যাব সেই আয়োজনে। তা আমি এই পরীক্ষার অবসরে বাবা আমাকে এই বইটি 83 বা 84 দিকে বইটা, আমাকে আমার মনে নেই ঠিক সালটা, আমি তখন কলেজ স্টুডেন্ট, এই অবস্থায় আমাকে একটা বই দিলেন, এবং সেই বই পড়ার পরে আমার হোমিওপ্যাথি ভালো লাগে। তারপরে আমি কেন্টস ফিলোসফি, এভাবে আস্তে আস্তে একের পর এক আমি হোমিওপ্যাথিতে কিছুটা অনুরাগী হয়ে পড়ি, এবং সেই থেকেই আমার পথ চলা। আর চিকিৎসায় পেশায় আসি আমি 2000 সাল থেকে, আনুষ্ঠানিক যাত্রা চিকিৎসা পেশার। তো সেই থেকেই পড়াশোনা, চর্চা, বিভিন্ন ভাবে বাবার সঙ্গে কথা বলা, এই মায়াজম নিয়ে আমার খুব প্রশ্ন থাকতো বাবার কাছে প্রায়। বাবা যতটা বুঝতে পারতেন, আমাদের তো অনেক বইপত্র ছিল না, ওনারা ঘটককে আরাধ্য মনে করতেন, প্রিন্সি ঘোষ, ঘটক, নয়ন বন্দ্যোপাধ্যায়, এই আমাদের বইয়ের, আর এম্বার্সার্য, এই আমাদের বইয়ের মধ্যে থাকতেন। তো বাবাকে বলতে গিয়ে একসময় বাবা বলতেন যে মায়াজম আমিও ভালো বুঝি না। বাবার শেষ বয়সে বলছেন যে মায়াজম আমিও ভালো বুঝি না, সব যেন কেমন তাল গোল পাকিয়ে যায়। আমিও এই এক পর্যায়ে মায়াজম ভালো বুঝতে পারি না, এবং এটা নিয়ে আমি যথেষ্ট স্টাডি করি। মায়াজমকে আসলে বোঝা দরকার। যখন ক্রনিক কথা ভাবি আমরা, তখন মায়াজমের বাইরে যাওয়া যায় না। ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ক্রনিক করতে হলে, আর হোমিওপ্যাথির সফলতা ক্রনিকেই বেশি। অতএব
সেখানে সফলতা পেতে হলে মায়াজমকে প্রয়োজন। এই আলোকেই আমার মায়াজম নিয়ে স্টাডি করা। দীর্ঘ বছর আমি বিভিন্ন বইপত্র সংগ্রহ করি, স্টাডি করি, এবং তারই ধারাবাহিকতা আমি অনেক তথ্য উপাত্ত মায়াজম সংক্রান্ত সংগ্রহ করি। অনেক ইংরেজি বই থেকে আমি অনুবাদ করি। এভাবে আমি আমার কম্পিউটারে দীর্ঘ বছর বসে 17 বছর বসে আমি অনেক তথ্য উপাত্ত বিভিন্ন বিষয়ে সংগ্রহ করি। এটি সংগ্রহ করতে গিয়ে আমার কাছে একসময় এদের ক্লাস করতে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমার এই কথা বলাগুলো যদি, আমার সংগৃহীত বিষয়গুলো যদি একটা বই আকারে নিয়ে আসি তাহলে কেমন হয়। তো আমার এই গ্রুপে ওরা ছোট্ট কয়েকজন সবাই স্যার এটা ভালো হয়, আমাদের এই লেকচার গুলো যদি একটু বই আকারে আসে। সেটা ভাবতে গিয়েই আমার এই সংগ্রহশালা থেকে আমি একটা বই, হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স, এই বইয়ের উপরে আমি কাজ করি এবং সেই বইয়ের কাজ শেষ করেছি পাণ্ডুলিপি অনেক আগেই, প্রায় কয়েক মাস আগেই পাণ্ডুলিপি শেষ। এই বই থেকে আমি মূলত মায়াজম নিয়ে কথা বলছি। ধারাবাহিকতায় আমি মায়াজম নিয়ে আর কথা বলতে চাই। তারপরে আমি ডায়াথেসিস, টেম্পারমেন্ট, এই নানা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই আমার বইয়ের আলোকে, একেবারে হুবহু। আমি এখানে অপশনের কথা খুব বেশি বলবো না। বইয়ে যা আমি লিখছি, যেটি আমি যেসব তথ্যপত্র দিয়েছি বইয়ে, আমি সেইটা নিয়েই আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এখানে আমার ত্রুটি বেশি থাকতেই পারে, যে থাকে ধরিয়ে দিলে এখনো আমার সংশোধন করার সুযোগ রয়েছে, আমি সংশোধন করতে পারবো। বই এখনো প্রেসে যায়নি, প্রেসে একটু ঝামেলার কারণে দিচ্ছি না। তো আমি আপনাদের শোনাতে চাই এই কারণে যে এই বিষয়গুলো আপনাদের কেমন লাগে, এভাবে মায়াজমকে আমরা চিনতে পারি কিনা, মায়াজমকে উপলব্ধি করতে পারি কিনা, এবং আমাদের চিকিৎসা জীবনে আমরা তার প্রয়োগ ঘটাতে পারি কিনা। আমি খুব আমি একেবারে দৃঢ়তার সঙ্গে বলতে পারি, আমরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি, ওষুধ নির্বাচন করি, মায়াজমেটিক ওষুধ আমরা দেই বটে, কারণ এটা অটোমেটিক হয়ে যায়, কিন্তু নির্দিষ্ট করে যে আমি এই মায়াজমের উপরে আজকের আমার এই সিলেকশন, এই রোগী এই মায়াজমের, আমার ওষুধগুলো এই মায়াজম কভার করে, এভাবে আমার ধারণা। আমি মনে করি বাংলাদেশে না, শুধু আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে আমি যতটুকু জানি, শতকরা একজন ডাক্তার ওষুধ নির্ধারণ করতে পারেন না, একেবারেই পারেন না। আমি জোর গলায় বলতে পারি, শুধু মায়াজমকে বিচার করে, মায়াজম অ্যানালাইসিস করে, মায়াজমের সিমটোমেটিক ওষুধের বিপরীতে প্রেসক্রিপশন করা খুবই দুরূহ কাজ, কঠিন কাজ। আমি সেই জায়গাটাকে কিছুটা চেষ্টা করছি সেইটিকে কাজ করার জন্য। এবং আমি দেখবেন রোগী এই আলোচনার শেষে, আপনার ধৈর্য থাকবে, আলোচনার শেষে আমি একটি রোগী লিপি বা দুটি রোগী লিপি আলোচনা করবো। আমি দেখাবো, আমার সঙ্গে যারা কাজ করে তারা দেখে আমি প্রত্যেকটি ওষুধকে, আমার মেটেরিয়াল আমি মায়াজমেটিক কোর পয়েন্ট গুলোকে, ইন্ডিয়াতে এক ডাক্তার দাদা, পার্থপ্রতিম দাদা, উনি আমাকে সুপারিশ করছিলেন, নিহারদা এই বইয়ে যেন মায়াজমেটিক কোর পয়েন্ট গুলো আসছে। আমি আমার মেটেরিয়াল মায়াজমেটিক কোর পয়েন্ট নিয়ে দিয়েছি। আমার যে কাজগুলো আছে, যেমন আমার একটা বই আছে, মানে দি কমপ্লিট চাইল্ড কিট, এটা বাচ্চাদের নিয়ে আমি করছি, মেটেরিয়াল কমপ্লিট চাইল্ড কিট। এটা আমার 76টি মেডিসিনের সময় এই বইটি আমার প্রস্তুত করা, পাণ্ডুলিপি রেডি করা। আর একটা বই আমার আছে ফিমেল ফিমেল, শুধু মেয়েদের উপরে আমার 64টা মেডিসিন নিয়ে একটা মেটেরিয়াল, সেটির কাজ আমার শেষ। এছাড়া একটা পূর্ণাঙ্গ মেটেরিয়াল যেখানে ওষুধ সংখ্যা 154টি, রোগী যা বলে ইতিমধ্যেই বলেছে আপনাদেরকে, সেটির কাজে পেজ সংখ্যা প্রায় 2600 আমার হিসাব মতো, কিন্তু বিদেশে হয়তো সেটা 1100 বা 1000 পেজের মধ্যে থাকবে এক খণ্ড। 2 খণ্ডে প্রকাশিত হবে। 2026 সালে সবগুলো বই আপনাদের হাতে যাবে, তাদের পরে হতে পারে। তো আমরা চেষ্টা করছি, একেবারে ভিন্ন মৌলিক কাজ আমার এটি। এ ধরনের মেটেরিয়াল, এ ধরনের বেসিক টু অ্যাডভান্সের যে বইটি,
এ ধরনের বই এখন পর্যন্ত বাজারে নেই আমার জানা মতে, কারণ আমার সংগ্রহে 500-র উপরে বই আছে। আমি কোনো বইয়ে আমি এখন পর্যন্ত এ ধরনের তথ্য পাইনি। আমার যে কাজ সেটা আমার সব একেবারে ব্যক্তিগতভাবে আমার একক প্রচেষ্টা এবং মৌলিক কাজ আমার সেটি। এ ধরনের কাজ আর নেই বাজারে। বই বাজারে এলে আপনারা তার গুণগত দিক বিচার করতে পারবেন। আমরা চেষ্টা করছি কাজে আনার জন্য, আমি একা কাজ করি যেহেতু। আমি সেই বইয়ের আমার প্রথম বই বেসিক টু অ্যাডভান্স, আমি প্রতি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স, এই বইয়ের থেকে আমি মায়াজম আলোচনা করছি 3টি পর্ব, আজকে 4র্থ পর্ব। আজকে আমি টিউবারকুলার মায়াজম নিয়ে কথা বলবো। আমি গত সিফিলিটিক মায়াজমে আমরা দেখিয়েছিলাম, আমরা এখানে আজকে ক্লাসের জন্য টিউবারকুলার মায়াজমকে মায়াজম হিসেবেই বলবো, ডায়াথেসিস হিসেবে বলবো না। কারণ আমার শিক্ষানবিশ যারা আছেন তারা অনেকেই ডায়াথেসিস কি সেটি ভালো বোঝেন না, যে কারণে আমি টিউবারকুলারকে আজকে মায়াজম হিসেবে এখানে আলোচনা করব। পরবর্তীতে আমি দেখাবো যে টিউবারকুলার মায়াজম না বলে এটিকে ডায়াথেসিস বলাই ভালো, তার যৌক্তিক কারণগুলো আমি ব্যাখ্যা করব। আমি আজকে দেখাতে চাই টিউবারকুলার একটি মায়াজম হিসেবে। আমরা প্রথম থেকে টিউবারকুলারকে মায়াজম হিসেবে জানি। ডাক্তার বিনয়, ভিডিও অফ করুন, আপনি ভিডিও অফ করুন। ডাক্তার বিনয়, এখন আমরা টিউবারকুলারকে মায়াজম হিসাবেই জানবো, কারণ আজ থেকে অনেক 10-15 বছর আগেও টিউবারকুলারকে মায়াজম হিসেবেই আমরা জানতাম। পুরোনো যে বইগুলো সব জায়গায় টিউবারকুলার মায়াজম, কিন্তু এখন টিউবারকুলারকে ডায়াথেসিস বলা হয়। ধাতুগত অবস্থা প্রাপ্ত দুটি মায়াজমের সংমিশ্রণে যদি একটা নতুন কিছু হয়, সেইটাকে একটা অবস্থায় প্রাপ্ত হচ্ছে বিধায় সেটাকে বলা হয় ডায়াথেসিস। আমরা সে ব্যাখ্যায় যাবো। মায়াজম এবং ডায়াথেসিস কি পার্থক্য সেটা আমরা দেখাবো পরবর্তী আলোচনা করতে। আমার বইয়ে আমরা এগুলো আছে। তো আমরা আজকে আলোচনায় আমি টিউবারকুলার মায়াজম নিয়ে কথা বলবো। 3 ধাপে আমি কথা বলবো। টিউবারকুলার মায়াজম এটি একটি মিশ্র মায়াজম, অর্থাৎ ছোরা এবং সিফিলিটিক এই দুটির সংমিশ্রণে এই মায়াজমটির উদ্ভব। অনেকে কিন্তু এটির মধ্যে কিছুটা, অনেকের মতে এটির মধ্যে একটু সাইকোটিকের গন্ধও পান, অর্থাৎ ছোরা এবং সাইকোটিকেও কিছুটা সঙ্গে সাইকোটিকও কিছু আছে। এই ব্যাখ্যা অনেকেই করেন। আমরা জানলাম যে ছোরা এবং সিফিলিটিক এই দুইটি মায়াজমের সংমিশ্রণে, ছোরাতে আমরা দেখি ক্রাইটেরিয়া দিয়ে যাই আমরা ইসিং এবং চুলকানি আমরা বলি ছোরাকে। আর একটা জিনিস বলি আমরা ছোরাকে, মানদণ্ডে ক্রাইটেরিয়া অফ ছোরা, সেখানে বলা হয় ল্যাক। সব কিছুতে স্কান্টি হয়, আর ল্যাক হয়, আর হাইপো হয়, কমতি। যেখানে আমরা হাইপো দেখবো, কমতি দেখবো, ল্যাক দেখবো, অ্যাবসেন্স দেখবো, সেইটা ছোরার ভাই। ছোরাতে তন্তুগত কোনো পরিবর্তন ঘটে না। সিফিলিটিকে আমরা দেখবো ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিজেনারেশন। এই ডিস্ট্রাকটিভ কথাটি ধ্বংসাত্মক, ডিজেনারেশন কথা হচ্ছে অধপতন। একটা অধপতন ঘটে, সেটা ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, ডিস্ট্রাকটিভ অ্যান্ড ডিজেনারেশন, একটা অধপতন ঘটে এবং তার নৈতিকতা সে হারিয়ে ফেলে। তার একটা ধ্বংসাত্মক পরিবেশ তৈরি হয়, সেখানে তার মাংস ক্ষয় হয়ে যেতে পারে, তার পচনের মাধ্যমে একটা
বড় ধরনের ক্ষতি হতে পারে, ধ্বংস হতে পারে। না না, ঘা পাতলার মাধ্যমে ক্ষত হতে পারে, আলসারের মাধ্যমে ক্ষত মানে বড় ধরনের একটা সমস্যা হতে পারে। কিন্তু সোরাতে তন্তুগত পরিবর্তন ঘটে না, সাইকোসিস তন্তুগত পরিবর্তন ঘটে। তাহলে এই সোরা এবং এই সিভিলিটি, ধ্বংস এবং ডিজেনারেশন, আর পাশাপাশি ওইদিকে আসে ল্যাক, এগুলো মিলে হচ্ছে টিউবারকুলার মারাজম। এই মারাজমটির মূল কথা হচ্ছে, আমরা যদি বলি, ক্ষয় বা পরিবর্তনশীলতা। আমরা এইভাবেই জানি টিউবারকুলার মারাজমকে। যদি মূল কথা বলি, আমরা বলতে পারি যে এটা একটা তার একটা ক্ষয় হয় এবং তার মধ্যে পরিবর্তনশীলতা আসে। সেটা আমরা আমাদের পরবর্তী ব্যাখ্যায় বুঝতে পারবো। স্বভাব, টিউবারকুলার মারাজমের স্বভাবে রোগী ঘন ঘন ঠান্ডা কাশিতে ভোগে, শরীর জীর্ণ শীর্ণ হয়, কিন্তু এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ থাকে। এরা এক জায়গায় স্থির থাকতে পারে না, যেটা আমরা বলি চেঞ্জেবল মুড অর ট্রাভেল ডিজাইর। ঘুরে ফিরে বেড়ানো তাদের কাছে পছন্দের জায়গা। আমি প্রথমে দেখাবো টিউবারকুলার মারাজম চেনার উপায়গুলো কি, শারীরিক এবং মানসিক। এক নজরে কিভাবে চেনা যায়, হাতের নখ দেখেও কিভাবে চেনা যায়, তাদের আচরণ বা কথোপকথন কিভাবে চেনা যায়। আর একটা জায়গায় আমরা চিনাবো টিউবারকুলার রোগীরা যেসব কথা আপনার কাছে এসে রোগী হিসেবে বলেন। এই 3 ধাপে আমি এই মারাজমটাকে আপনাদের সঙ্গে পরিচিত করার চেষ্টা করব। যদি একটু মন দিয়ে বিষয়টি শোনেন, তাহলে আপনারা এই মারাজমটিকে পরিষ্কার ভাবে চিনতে পারবেন। তাহলে আমরা প্রথমে আসি টিউবারকুলার মারাজমের। আমরা প্রথমেই আসি যে টিউবারকুলার মারাজমকে কিভাবে চেনা যায়। জেনারেলি টিউবারকুলার যেহেতু একটা মিশ্র মারাজম, অনেকে মনে করেন সোরা, সিফিলিস সংমিশ্রিত, কারো কারোর মধ্যে সাইকোসিস একটু সংমিশ্রণ থাকতে পারে। তাহলে সোরার মধ্যে যা থাকে, এটা রেস্টলেস কন্ডিশন থাকে, ইসিং, ইরিটেশন থাকে। সোরার মধ্যে ইরিটেশন থাকে, ইরিটেট কন্ডিশনে থাকে সোরা। আর সিফিলিস থাকে ধ্বংস বা অধঃপতন। এই দুই মিলে হলো টিউবারকুলার মারাজম। এর মূল মন্ত্র হচ্ছে ক্ষয়। যেখানে আমরা ওয়াস্টিং দেখবো, যেখানে আমরা দেখবো পরিবর্তন বা চেঞ্জ, যেখানে দেখবো আনস্যাটিসফ্যাকশন, যেখানে দেখবো তার একটা গতি থাকে, স্পিড থাকে, এখানেই আমরা ভাবতে পারি টিউবারকুলার কথা। কিন্তু আমরা মানসিক লক্ষণ দেখি, চেঞ্জেবিলিটি থাকে, ডিজায়ার টু ট্রাভেল। অর্থাৎ টিউবারকুলার মানুষটি সব সময় পরিবর্তনশীল এবং ভ্রমণ পিপাসু হয়ে থাকে। এই জিনিসটি তাদের মধ্যে একটা প্রধান বিষয়। এরা এক জায়গায় বেশি সময় থাকতে পারে না। এক কাজ, এক ডাক্তার, এক বাড়িতে এরা হাঁপিয়ে ওঠে। এদের মনে সব সময় চিন্তা থাকে কোথাও ঘুরে আসি। এদেরকে বলা হয় কসমোপলিটন ম্যান, বিশ্ব নাগরিক এদেরকে বলা হয়। দেখবেন চাকরি একটা করছে আজকে, কালকে ছেড়ে দিছে। 1 বছরে চাকরি 7টা ছেড়ে দিছে। ভালো লাগে না। যে কোনো চাকরি ছাড়তে তার কোনো কষ্ট নেই। একজন স্ত্রীর সন্তুষ্ট হয় না, একজন বন্ধুদের সন্তুষ্ট হয় না, এক কাজে সন্তুষ্ট হয় না। এদের মধ্যে সব জায়গাতেই একটা ডিসস্যাটিসফ্যাকশন বা আনস্যাটিসফাইড কন্ডিশনে থাকে, অতৃপ্তিতে ভোগে এরা যে কোনো কিছুতে। এটা দ্বারা আমরা বুঝতে পারি তার যে পরিবর্তনশীল মানসিকতা, আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারি। এই যে ডিসস্যাটিসফাইড, এরা পৃথিবীর কোনো কিছু সন্তুষ্ট হয় না। একটা বাচ্চাকে খেলনা কিনে দিলেন, কিছুক্ষণ পরে ভেঙে ফেলবে, আবার নতুন চাই। বড়রা জীবন নিয়ে খেতে বসছে,
তরকারি পছন্দ হয় না, জামা প্যান্ট পরছে, একই শার্ট কয়েকদিন গায়ে দেবো, নতুন শার্ট দাও একটা, বাচ্চারা বলছে। বাচ্চারা খেলনা একটা দিছে, এটা হবে না, নতুন করে আরেকটা দাও। এই যে যাদের অসন্তুষ্টি, ডিসস্যাটিসফ্যাকশন, এটি টিউবারকুলার মধ্যে দারুণ ভাবে দেখা যায়। টিউবারকুলার মারা যাওয়া শিশুরা আমরা দেখি বয়সের তুলনায় বেশি বুদ্ধিমান হয়। এরা ছোটবেলা থেকেই বড়দের মতো আচরণ করে, পাকা পাকা কথা বলে, এদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। দেখুন, যেহেতু সিফিলিটিক মারা যাওয়ার সংমিশ্রণ আছে, সেহেতু দেখুন ডিস্ট্রাকটিভ কিভাবে কন্ডিশনে আসে। টিউবারকুলার মানুষগুলো, বাচ্চারা হোক বড়রা হোক, কোন জিনিস মনের দিক থেকে একজনকে খুন করতে পারে। আমরা জানি সিফিলিটিক রোগীরা খুব ধ্বংসাত্মক হয়ে থাকে, হাতের জিনিস থাকলে ভেঙে ফেলতে পারে। রাগ হলে জ্ঞান শূন্য হয়ে পড়ে সিফিলিটিকের মানুষগুলো। আমরা এই সিফিলিটিক থাকার কারণে, সংমিশ্রণ থাকার কারণে আমরা টিউবারকুলারের মধ্যে এই বিষয়টি দেখতে পাই। এদের ভয় থাকে সবসময় কুকুর বিড়ালের প্রতি, অহেতুক ভয় থাকে। ভূতেরও ভয় পায় না, কুকুরের ভয় পায়। এই হলো মানসিক ভাবে আমরা একটু দেখলাম। শারীরিক ভাবে আমরা দেখি জরাজীর, কারণ ওই যে ক্ষয়, সিফিলিটিক আছে যেহেতু সেখানে একটা ক্ষয় হচ্ছে, তার সোরা আছে সেখানে তার ক্ষয় হচ্ছে, সোরায় হাইপো হয়ে যায়, তার একটা সব জায়গায় ঘাটতি দেখা যায়। প্রচুর খায় কিন্তু শরীরে লাগে না। মা অভিযোগ করেন, স্যার আমার ছেলেটি বারবার খাচ্ছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, বুকের হাড় পাজরা বেড়ে যাচ্ছে। ঠান্ডা লাগে, মা অভিযোগ করে ছেলেকে নিয়ে, রোগী নিজে অভিযোগ করে, ডাক্তার সামান্য বাতাস লাগলে আমার ঠান্ডা লেগে যায়, কাশি, টনসিল, নিউমোনিয়া, 12 মাস সর্দি লেগে থাকে। বুকের দুর্বলতা, সাধারণত টিউবারকুলার রোগীদের বুক সাধারণত চ্যাপ্টা বা সরু হয়, কখনো চ্যাপ্টা হতে পারে, কখনো সরু হতে পারে। এদের যক্ষা, টিবি, হাঁপানি হওয়ার মতো ঝুঁকি থাকে প্রবল ভাবে। এদের লক্ষণ পরিবর্তনশীল হয়, লক্ষণগুলো আজকে ডান পাশে, কালকে বাম পাশে, তারপর দিন মাথায়, তারপর দিন পায়ে, এরকম পরিবর্তন হতে পারে। এরা গ্ল্যান্ডের সমস্যা ভুগতে পারে, অ্যাডিনয়েড। সাধারণত এই গ্ল্যান্ড, গলার গ্ল্যান্ড বা টনসিল বা অ্যাডিনয়েড, এগুলো ফুলে যাওয়া এই টিউবারকুলার মারা যাওয়াটা অনন্য বৈশিষ্ট্য। চর্মরোগ যদি আমরা দেখি, টিউবারকুলার চর্মরোগ, দাগ হয় বা সাদা সাদা দাগ হওয়ার প্রবণতা বেশি থাকতে পারে। সবসময় টিউবারকুলার মানুষগুলো শারীরিক স্তরে এরা খাবার পছন্দ করে ঠান্ডা দুধ, লবণ, চর্বিযুক্ত মাংস খাবার এদেরকে পছন্দ, এরা বেশি পছন্দ করে। আমরা যদি এক নজরে এই বিষয়টি একসাথে দেখি, মূল কথা হচ্ছে পরিবর্তন বা ক্ষয়। অনুভূতি, সাফোকেশন হয়, দম বন্ধ, সব সময় মনে হয় মুক্ত বাতাস, এক জায়গায় তারা বেশি বেশি থাকতে পারে না, মনে হয় তাদের দম বন্ধ হয়ে যাবে, তারা সব সময় ব্যস্ততা দেখায়, চলতে চায়। এই বিষয়গুলো পরিষ্কার হবে শেষের দিকে। রাজবৃদ্ধি বন্ধ ঘরে, এক জায়গায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বা বিশ্রামেদের বৃদ্ধি হয়। খোলা বাতাসে বা নড়াচড়ায় এরা আরাম বোধ করে। ব্যতিক্রম অবশ্য আছে এর মধ্যে। এদের প্রকৃতি কেমন? মোমবাতির মতো, 2 দিক থেকে জ্বলে এবং দ্রুত শেষ হয়ে যায়। এরা প্রতিভাবান হয় কিন্তু এদের আয়ু কম হয়। বিশেষ চিহ্ন, লম্বা সুন্দর চোখের পাতা, পিঠে বা বুকে নীল শিরা দেখা যায়। আমরা এবারে দেখবো, রোগী আমাদের কাছে আসে, হাতের নখ দেখেও টিউবারকুলার মায়াজমকে চেনা যায়, একেবারে পরিষ্কার চেনা যায়। এদের নখগুলো যেহেতু সোরা এবং সিফিলিটিকের সংমিশ্রণে
এদের নখগুলো দেখতে খুব সুন্দর হয়। সুন্দর নখের অধিকারী টিউবারকুলার মায়াজমের মানুষগুলো। নখগুলো খুব চকচকে এবং উজ্জ্বল, মনে হয় পালিশ করা নখ। নখের উপর অনেক সময় সাদা সাদা দাগ থাকতে পারে, ফোটা ফোটা দাগ, সাদা সাদা দাগ পড়ে। নখগুলো টিউবারকুলার মায়াজমের সমস্ত নখগুলো লম্বা প্রকৃতির, লম্বা হয়, চওড়া হয় না, লম্বা হয় এবং আকৃতি খুব সুন্দর, শেপটা চমৎকার। কিন্তু যেহেতু সিফিলিটিক মায়াজম আছে, এদের নখগুলো সুন্দর খুব বটে, কিন্তু রোগী অভিযোগ করে, স্যার নখগুলো খুব সহজেই খুব পাতলা এবং খুব সহজেই ভেঙে যায়। এই যে ডিস্ট্রাকটিভ কন্ডিশন যায় সিফিলিটিক মায়াজম থাকার কারণে। আমরা জানলাম নখগুলো সুন্দর বটে, কিন্তু রোগী অভিযোগ করে, স্যার নখ তো সুন্দর, কিন্তু আমার নখগুলো কাটা লাগে না, ভেঙে ভেঙে যায়, এত পাতলা। নখগুলো সহজেই ভাঙে। নখগুলো একেবারে পলিশ করা নখের মতন, নখগুলো লম্বা আকৃতির এবং নখগুলোতে অনেক সময় সাদা সাদা স্পট পড়ে এবং নখগুলো সহজেই ভেঙে যায়। তাহলে আমার নখ দেখে এই যে বৈশিষ্ট্যগুলো দেখি, একটা মানুষকে আমার দেখতে পারি, আমার নখটা দেখি একটু কেমন, দেখলেন নখগুলো সুন্দর লম্বা, সাদা সাদা স্পট অনেক নখে, তারপরে এটা খুব পাতলা এবং রোগী অভিযোগ করে নখগুলো আমার ভেঙে যাচ্ছে। এর কারো মানে কথা চুলকায় দিলে সে আসর কাছের মধ্যে আসর লাগে, কারণ নখগুলো ভেঙে ভেঙে যায়, পাতলা হওয়ার কারণে ভেঙে যায়। এটি টিউবারকুলার অনন্য বৈশিষ্ট্য। আমরা নখ দেখো এই মানুষটিকে চিনতে পারি। এবারে আমরা দেখি টিউবারকুলার মায়াজমের রোগীদের কিভাবে কথা বলে, কেমন আচরণ করে। আমাদের দরকার চেম্বারে বসে, চেম্বারে আসে রোগী কিভাবে আচরণ করে, কিভাবে কথা বলে। টিউবারকুলার মায়াজম যেহেতু সোরা এবং সিফিলিটিকের সংমিশ্রণ, কথা আমি বারবার বলছি, তাই এদের আচরণ সোরার অস্থিরতা থাকবে, সিফিলিসের হতাশা থাকবে। এই উভয়ের সংমিশ্রণে টিউবারকুলার মায়াজমের কথাবার্তা প্রকাশ। তীব্র অসন্তোষ এবং পরিবর্তন প্রিয়তা। কখনোই এক ডাক্তারের কাছে এরা সন্তুষ্ট হয় না। বলছিলাম এরা আনস্যাটিসফাইড থাকে, তারা অতৃপ্ত ভোগে। আজকে ডাক্তার, কালকে ওই পরিবর্তনশীল মনোভাব, যেহেতু ডাক্তার বারবার পরিবর্তন করা মানুষ থাকে। এরা চেম্বারে এসে হয়তো বলতে পারে আপনাকে, ডাক্তারবাবু আপনার কাছে আসছি, আপনি মনে রাখবেন আমি কিন্তু 10 জন ডাক্তার খেয়ে আসছি, আপনাকে দেখানোর আগে আমি কিন্তু 10 জন ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আপনার ওষুধে কি আমার কাজ হবে? গতবার অমুক ডাক্তার দেখিয়েছিলেন, 2 দিন খেয়ে ভালো ছিলাম, ভালো লাগছিল না বলে ফেলে দিয়েছি, আমার দ্রুত রেজাল্ট চাই। ওই ছোড়া আছে বিধায় সে খুব দ্রুত চায়। অকাল পক্ষতা থাকে এর মধ্যে। ছোট বাচ্চা যদি হয়, চেম্বারে বসে দেখবেন ছোটটা বাচ্চা আচরণ করে বড়দের মতন, সে টেবিলের উপর ধরে কৌতূহলে দেখবে, তাদের বুদ্ধিদীপ্ত কথা সে বলবে তার আচরণ দ্বারা। নিশ্চিত ভিডিও হয়তো বলতেই পারে আপনাকে, আমার কাশিটা কিন্তু রাতে বাড়ে, ওই বাচ্চা কথা বলে। আপনি একটু মিউট করলে ভালো হয়। না ভিডিও অন করছেন, শেখ কি ডাক্তার শেখ, বুঝতে পারি না কি শেখ। এরা আপনার বাচ্চা দেখবেন তার সমস্যা নিজেই বলে, এই বাচ্চাগুলো নিজেরাই সমস্যার কথা বলে। যেমন সে বলতে পারে, ডাক্তার আমার কাশিটা কিন্তু রাত্রে বাড়ে, আমি কিন্তু আইসক্রিম খেতে চাই, এরকম একটা কথা বলতে পারে সে। এরা চেম্বারে এসেই ঘরে এসে বলবে, ডাক্তারবাবু আপনার ঘরের সব জানালাগুলো বন্ধ, এটা ঠিক করেন না, আপনি এসব খুলে দিন, অথবা ফ্যানটা বাড়িয়ে দিন। কেন? আমার দম বন্ধ হয়ে আসছে, এত আটকা থাকে, আমার ভালো লাগে না। এরা রোগের মতন শীতে কাপড়ও নয়,
আবার গরমও সহ্য করতে পারে না, কিন্তু এরা সবসময় খোলা বাতাস চায়। জানলা এসেই, ঘরে এসেই জানলা খুলতে চায়, ফ্যান স্পিড বাড়াতে চায়। টিউবারকুলার মানুষগুলো সবসময় ভ্রমণ পিপাসু, যেহেতু আগেও বলছি আমি। এরা বলে, ডাক্তারবাবু শরীরটা আমার ভালো যাচ্ছে না, ভাবছি কয়েকদিনের জন্য একটু দার্জিলিং, কক্সবাজার পাহাড়ে একটু ঘুরে টুরে আসবো, গেলে হয়তো ভালো লাগবে। এরা কোনো একঘেয়েমি জিনিস পছন্দ করে না, এরা জীবনের বৈচিত্র্যকে খুঁজে বেড়ায়। এদের মন খুব শৈল্পিক এবং রোমান্টিক। এরা এই ভালো ব্যবহার করছে আপনার সঙ্গে, মিষ্টি ব্যবহার পরক্ষণীরা দ্রুত হাসি খুশি বলবে। আপনি বললেন যে ভাই আপনার ঠান্ডা খাওয়া বন্ধ করতে হবে, অমনি সে রাগ হয়ে যাবে বা জেদ করতে পারে না, ওটা আমি খাবোই। আপনি ওষুধ দিন, কাজ হলে হবে, না হলে না হবে। এরা দ্রুত হাঁটে, এরা দ্রুত কথা বলে, দ্রুত কাজ সারতে চায়। ডাক্তারবাবু আমাকে এটা আগে দিন, আমার অনেক কাজ আছে, আমি এভাবে বসতে। কারণ তার মধ্যে সেনজিবিলিটি মুড, সে চায় সব সময় পরিবর্তন। এক জায়গায় তার সাপোর্শন হচ্ছে, দম বন্ধ হয়ে এক জায়গায় থাকলে সে চায় ঘুরতে চলতে। ডাক্তার আমাকে আগে দিন, কেন? আমার কাজ আছে, আমার একভাবে থাকতে ভালো লাগে না, আমার কাজ আছে, আমাকে আগে দিন। শারীরিক লক্ষণ আমরা বললাম, এদের এই ব্যবস্থা থাকে। এরপরে আমরা এক নজরে দেখি চেম্বারে এসে এই রোগীরা কিভাবে বসে। এরা মার্জিত কিন্তু চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না। একটু দেরি হবে, সে কিন্তু ঘুরে চেম্বার দেখবে, ঘুরে ঘুরে চেম্বারে ওষুধ কোথায়, কোন ডাক্তার কোথায় বসে, কিভাবে রোগী লিপি করে, খুঁটে খুঁটে দেখবে। সে সন্দেহের ক্ষেত্রে সাইকোটিক সন্দেহ ঘুরে দেখে, এই সন্দেহে ঘুরে বেড়ায়, তার ভালো লাগে ঘুরতে, কারণ সে এক জায়গায় থাকতে চায় না। এরা কথা বলবে, কথা বলার ভঙ্গি বুদ্ধিদীপ্ত, স্পষ্ট এবং দ্রুত। মানসিকতা এখানে ভালো লাগছে না, অন্য কোথাও যাই, একটা পরিবর্তন চাওয়া চায়। ডাক্তারের কাছে এরা কি প্রত্যাশা করে? দ্রুত আরোগ্য। ডাক্তারবাবু আমি 5 জন ডাক্তার দেখিয়েছি, আপনার কাছে এসেছি, আপনি কি আমাকে ভালো করে দিতে পারবেন তো তাড়াতাড়ি? আমাকে ভাই আজকে ভালো হতে হবে। ক্যারিয়ার ডিজাইন একটু ফাস্ট এদের মধ্যে থাকে, এরা তাড়াতাড়ি ফল চায়, আর দেরি করতে চায় না। বিশেষ বৈশিষ্ট্য, ঘন ঘন ঠান্ডা লাগার প্রমাদ থাকে এবং সর্দির ইতিহাস থাকতে পারে। এবার আমরা দেখি, যেহেতু আমরা রোগী নিয়ে সারাদিন কাজ করি, টিউবারকুলার রোগীরা, এই মায়াজনের রোগীরা কিভাবে কথা বলে ডাক্তারের সঙ্গে, সেটা একটু দেখি। ডাক্তারবাবু আমার এক জায়গায় আপনার কাছে অনেক সময় আসছি, আমার দম বন্ধ হয়ে বন্ধ বন্ধ ভাব মনে হয়, আমাকে তাড়াতাড়ি ওষুধ দিন, আমি একটু ঘুরে আসি, আমার এভাবে ভালো লাগে না বসে থাকতে। অনেক সময় রোগী সহযাত্রীদের বলে, চল চল এই ডাক্তার রোগী দেখে 3 ঘন্টা বসে, এটা ভালো লাগে না, চল অন্য ডাক্তার দেখাবো। ঠান্ডা লাগার প্রবণতা, এরা অভিযোগ করে, ডাক্তার বাবু একটু হাওয়া বদলে, একটু ভ্যানে উঠলে, একটু ঠান্ডা, একটু গাড়িতে উঠলে, একটু পাহাড়ে গেলে ঠান্ডা লেগে যায়, সর্দি লেগে যায়। কম বেশি 12 মাস আমার ঠান্ডা সমস্যা থাকে। টেন্ডেন্সি টু ক্যাচ কোল্ড ইজিলি, আমরা যেটাকে বলি। অসন্তোষ, কিছুতেই আমার ভালো লাগে না, এই চাকরি ভালো লাগে না, এই বাকরি ভালো লাগে না, এই বাড়ি ভালো লাগে না, ওষুধ ভালো লাগে না, ওষুধে কাজ হচ্ছে না, আমি নতুন কিছু চাই। আজকে টেস্ট করছে, কিছু পাইনি, কালকে আসবে আবার টেস্ট করছে। এটা হচ্ছে তার ডিসস্যাটিসফ্যাকশনের কারণে, সে আত্মতৃপ্তি কোথাও পায় না, কথোপকথন দিয়ে সেটি প্রকাশ করে সে। আমি অনেক খাই, আমার প্রচুর ক্ষুধা, কিন্তু দেখেন আমার শরীরটা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি সে সবসময় খোলা বাতাস চায়। টিউবারকুলার মানুষগুলো সবসময়, তার কোল্ড সেন্সিটিভিটি আছে, কিন্তু তারপরেও সে খোলা বাতাস চায়, সে ফ্যানের বাতাস
মেশিন চালাতে চায়, সে জানলা খুলতে চায়, খোলা বাতাস থাকতে চায় না। টিউবারকুলার রোগীরা খোলা হাওয়ায় ভালো থাকে। সে ভাতে কাঁচা লবণ তার চাইই চাই। ডাক্তারবাবু, আমি খেতে বসলে আমার কাঁচা লবণ লাগবেই। ডাক্তার আমাকে নিষেধ করেছে লবণ খেতে, কিন্তু আমি লবণ ছাড়া ভাত খেতে পারবো না। আমাকে লবণ খাওয়ার ব্যবস্থা আপনি করে দিন। আমি একটু স্মোক মিট বা পোড়া মাংস খেতে আমার পছন্দ হয়, কিন্তু আমাকে ডাক্তার বলছে এটা খাওয়া যাবে, আমার কোলেস্ট্রল বাড়ছে, কিন্তু আমি এটা রাখা চলবে না, আমার ওটা আমার খেতেই হবে। আমি রাস্তায় যখন হাঁটি আমি খুব সাবধানে হাঁটি, কারণ আমার কুকুরকে খুব ভয় লাগে। কুকুর দেখলে আমার আত্মা শুকিয়ে যায়। এই কারণে আমি সবসময় খুব সাবধানতার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করি। ঠিক যদি হয় তিনি বলে, ডাক্তার আঙ্কেল, আমার কিন্তু কাশি বাড়ে রাতে, আপনি আমাকে ভালো ঔষধ দেবেন যেন কালকেই আমি স্কুলে যেতে পারি। ছোট বাচ্চা, সে তার বলার কথা না, সে বলছে। সারাদিন ভালো থাকি, যেই রাতে ছুটে যাই অমনি আমার খক খক করে কাশি শুরু হয়ে যায়, কাশি থামে না। ছোটবেলায় খুব বুদ্ধিমান থাকে, একবার পড়লেই সব মনে রাখে, কিন্তু সমস্যা হলো এক জায়গায় বেশি সময় পড়তে চায় না। স্যার, ছেলেটা খুব ভালো, কিন্তু স্যার ওকে 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টার বেশি কোনোভাবেই টেবিলে রাখা যায় না। সে পড়তে বসলে খুব দ্রুত এখান থেকে উঠতে চেষ্টা করে, সে একটু বাইরে ঘুরে ফিরে আসবে, আবার এসে পড়তে বসবে। সে এক জায়গায় কোনোভাবে তাকে বেশি সময় রাখা যায় না। ঘামের বেলায় তারা অভিযোগ করে, ঘুমের মধ্যে আমার মাথা আর ঘাড় খুব ঘামে। আপনারা দেখবেন, আমরা দেখি ক্যালকেরিয়া কাজের মধ্যে মাথা এবং ঘাড় ঘামে বেশি, কারণ তার মধ্যে টিউবের মায়াজম প্রবল ভাবে আছে বিধায়ী ঘটনাটি ঘটে। মা অভিযোগ করে, স্যার কোথাও ঘামে না, শুধু মাথা ঘাড় ঘেমে বালিশ একেবারে সম্পূর্ণ ভিজে যায়। এরা বলে, কি বলবো স্যার, এই রোগটা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়, পরশুদিন এক জায়গায়। এই মাথা ব্যথাটা আজকে ডান পাশে, কালকে বাম পাশে। এই বাতের ব্যথাটা আজকে বাম পাশে, কালকে ডান পাশে, তারপর দিন এক জায়গায়। আমরা পালচের লেগে দেখি ভ্রমণ বা পরিবর্তন, স্থান পরিবর্তন করে, লোকেশনটা বারবার পরিবর্তন করে বলে দেখি। এক্ষেত্রেও টিউবারকুলার কথা, তার চরিত্রের সব জায়গায় পরিবর্তনশীলতা আমরা দেখি। সবাই বলে আমাকে সুন্দর দেখায়, কিন্তু আমার শরীর ভেতরে শেষ হয়ে যাচ্ছে, সেটা কেউ বোঝে না। অর্থাৎ বাহ্যিক ভাবে এরা সুন্দর দেখতে, ভিতরে তাদের অনেক সমস্যা। রোগী বলে, ডাক্তারবাবু সবাই আমার বলে আমার নিয়ে কোনো রোগ নেই, আমার এত সুন্দর চেহারা, রোগ থাকবে কেন? কিন্তু আমার ভিতরে কত সমস্যা এটা কেউ বুঝতে পারে না। আমার দাদু বা আমার দাদি বা আমার কাকা অ্যাজমাটিক সমস্যায় মারা গেছে বা টিবিতে মারা গেছে, এ ধরনের অভিযোগ টিউবারকুলার মায়াজমরা করেন। এরা অভিযোগ করেন, ডাক্তারবাবু সকালবেলা ঘুম থেকে উঠলে আমার মেজাজ খুব খিটখিটে থাকে, কেউ কিছু বললে আমার খুব রেগে যায়, যখন বেলা হয় তখন আমার এই মেজাজটা আর থাকে না। ঘুমের মধ্যে বাচ্চা মারা অভিযোগ করে, ডাক্তারবাবু আমার বাচ্চাটা ঘুমের মধ্যে খুব দাঁত কিরমির করে, অভিযোগ করে বিড়বিড় করে কথা বলে। বড়রা অভিযোগ করে, স্যার আমি নাকি ঘুমের মধ্যে কথা বলি। পরিবার সবাই বলে আমি নাকি রাতে দাঁতও কাটি, আবার আমি ঘুমের মধ্যে কথা বলি। একটা অভিযোগ করে, রাতে আমাদের হাত, ডাক্তারবাবু রাতে আমার হাত পায়ে জ্বালু করে, পায়ের তলা খুব জ্বালা করে, লেপের বাইরে আমাকে পা রাখতে হয়, ঠান্ডা জায়গায় পা রাখলেই আরাম বোধ করি। এটি টিউবারকুলার একটা চমৎকার সিমটম আমরা দেখি। প্রায় অভিযোগ করে, অভিযোগ করেছে যে
দেখো আমার পা লেপের বাইরে রাখতে হয়, শীতেও আমি পা আমাকে লেপের বাইরে মাঝে মাঝে নিতে হয়, পা গরম হলে আমার পায়ে জ্বালা পড়া হয়। আমরা দেখি সেটা। ছোট বাচ্চারা এক খেলনা বেশি সময় খেলে না, যেমন সেটা ভেঙে ফেলে, ছুঁড়ে মারে, জিনিসপত্র নষ্ট করে। বাচ্চারা খুব হবে, মা অভিযোগ করে, দাদা ওর জন্য বাসায় কিচ্ছু রাখতে পারে, সব ভেঙে ফেলে, না দিলে একেবারে চিৎবুট হয়ে যায়। আর যুবকের সাথে সাথে যেটা করে, ডাক্তারবাবু ওষুধ দিলেন তো 1 মাসের, আপনাকে দেখবেন 1 মাস ওষুধ দেওয়া হলো, 7 দিন পরে হাজির। কেন? ডাক্তারবাবু ওষুধ কোনো কাজ হয় না, আবার ওখানে দেখা করতে আসলাম একটু, আপনি একটু ওষুধটা পাল্টাই দেন আমাকে, তাহলে হয়তো আমার মনে হয় একটু ভালো কাজ হবে। দেখেন তো ওষুধটা চেঞ্জ করে দেন আমাকে। এই যে পরিবর্তনশীল মানসিকতা সবসময়ই থাকে। এই যে ভাষ্যগুলো আমরা দেখি এক নজরে, তাহলে টিউবারকুলোকে চিনতে আমার মনে হয় কোনোই কষ্ট হয় না। এবারে আমরা একটু দেখি যে 4টি মারার জন্য কথা বললাম, তার একটা তুলনামূলক চিত্র আমরা আলোচনা করি সংক্ষেপে। সোরা একজন মানুষ বলে, আমার খুব চিন্তা হচ্ছে, আমি কি বাঁচবো? ওই যে অ্যাংজাইটি, সোরার মধ্যে অ্যাংজাইটি, ইরিটেশন থাকে, অ্যাংজাইটি থাকে, একটা উৎকণ্ঠা তাদের মধ্যে প্রবল হয়ে তৈরি হয়, আমি কি বাঁচবো? সাইকোসিস আক্রান্ত হয় ওই মানুষটি বলে, আমার রোগটি কাউকে আমি দেখাবো না, আমার রোগের কথা কাউকে আমি বলবো না, যা হয় হবে। ওই মানুষটি সুইসাইডে আক্রান্ত হয়, আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই। ওই একই মানুষ যে টিউবারকুলার মাঝে আক্রান্ত হয়, আমার ভালো লাগছে না, চলো আমাকে নিয়ে একটু দূরে ঘুরে আসো, তাহলেই আমি বাঁচব। দেখুন 3টি মারাজন, একজন বলছে সামান্য সমস্যা নিয়ে সে মরে যাবে, বাঁচবে না, সামান্য সমস্যার কথা সাইকোলজিস্ট বলবেই না। সিপিলেটিক তার বাঁচতে, ওই সমস্যার কারণেই তার বাঁচতে ইচ্ছা করে না। আর টিউবারকুলার ওই সমস্যার কারণে সে ঘুরতে যেতে চায়, তাহলে সে বাঁচবে। আমরা যদি এক নজরে দেখি, ওরা বৃদ্ধি হয় দুপুরে বা দিনে, খালি পেটে, ক্ষুধার সময়, শীতকালে বা ঠান্ডায়। কমে সোরার সমস্যা কমে গরম ঘরে বা গরমে, শুয়ে থাকলে বা বিশ্রাম নিলে। সাইকোসিস বাড়ে দাঁড়িয়ে থাকলে, বাড়ে বর্ষাকালে, মেঘলা দিনে, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায়, বাড়ে বৃষ্টির আগে, বিশ্রামে থাকলে বাতের ব্যথা বাড়ে। সাইকোসিস কমে কি করে? যদি ঘোরাফেরা থাকে বা খাবার পরে তাদের সমস্যা উপশম হয়, শুকনো বা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় তারা ভালো থাকে, মানে কম, তাদের সমস্যাগুলো কমে, ধীরে ধীরে নড়াচড়া করলে কমে, শরীর থেকে স্রাব বের হলেও তারা, কোনো ডিসচার্জ হলেও তারা উপশম পায়। সিপিলেটিকের সব অভিযোগ রাখে সূর্য অস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত এর সব বৃদ্ধি। কখনো অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায়ও এদের বৃদ্ধি দেখা যায়। সিপিলেটিকের উপসময় কিসে? দিনে সূর্য ওঠার পর, ঠান্ডা প্রয়োগে, স্থান পরিবর্তন করলে। টিউবারকুলার বৃদ্ধি হয় কিসে? বদ্ধ বা আলোহীন বা বাতাসহীন জায়গায়, তার দম বন্ধের ভাব হয়। রাতে বৃদ্ধি হয়, ভোরের দিকে বৃদ্ধি হয়, স্যাঁতস্যাঁতে ঠান্ডায় বৃদ্ধি হয়, বিশ্রামকালে বৃদ্ধি হয়। উপসময় কিভাবে টিউবারকুলারে? উপসময় খোলা বাতাসে, মুক্ত হাওয়ায়, নড়াচড়া বা ভ্রমণে, জোরে হাঁটলে বা গাড়িতে চড়লে। এই হলো 4টি মায়াজমের। সহজ ভাবে আমাদের মনে রাখার চেষ্টা করি। ওরা দিনে বৃদ্ধি পায়, বিশ্রাম এবং গরমে উপশম হয়। সাইকোসিস বর্ষায় বৃদ্ধি পায়, নড়াচড়ায় শুকনো, দিনে উপশম হয়। সিফিলিস রাতে বৃদ্ধি পায়, দিনের আলোয় উপশম হয়। টিউবারকুলার বদ্ধ ঘরে বৃদ্ধি হয়, খোলা বাতাসে এবং ভ্রমণে উপশম হয়। এই হলো আমরা দেখছিলাম প্রথমে আলোচনা থেকে
সূরাতে হয় সব জায়গাতে আমরা দেখবো, মনে রাখবো, সূরাত শব্দের ল্যাক থাকে, আইপো, অ্যাবসেন্স, একটা কমতি ভাব থাকে। সাইকোসিসে অতিরিক্ত বৃদ্ধি থাকে। সিভিলিটিকে ডিস্ট্রাকটিভ এন্ড ডিজার্ভন, নৈতিক অধপতন থাকে, ধ্বংসাত্মক কন্ডিশনে চলে যায়। আর টিউবারকুলার থাকে পরিবর্তনশীল, আনস্যাটিসফ্যাকশন, একটা অতৃপ্তি থাকে সব জায়গাতে। যে মানুষটি পরিবার সদস্যরা বলে তার নাই সন্তুষ্ট হয় না, হাঁটায় ছড়া হয় না, সেই আচরণ সন্তুষ্ট, বউর আচরণ সন্তুষ্ট হয় না, এক বউ সন্তুষ্ট হয় না, এক প্রেমিকে সন্তুষ্ট হয় না, এক চাকরি সন্তুষ্ট হয় না, এই সব জায়গায় অসন্তুষ্ট। এইটা দেখলে আপনি জানবেন এই মানুষটি, একজন ডাক্তার সন্তুষ্ট হয় না, এই মানুষটি টিউবারকুলার মারা যাবে। এবারে আমি আমার একটা রোগী লিপিতে আমার একটা রোগী থেকে আমি আপনাদের সঙ্গে একটা রোগী নিয়ে ছোট্ট একটা আলোচনা করি, অল্প সময় নেব। রোগী, আমি দুটো রোগীর কথা বলবো। প্রথম রোগী জনাব তানভীর আহমেদ, বয়স 35 বছর, একজন গ্রাফিক ডিজাইনার। শারীরিক গঠন বেশ লম্বা, শরীর সামনের দিকে বেশ একটু ঝুঁকে থাকে, বেশ বুকের কাছে খুব চাপা, এক কথায় খুব চিকন গোছের লোক, চোখগুলো খুব উজ্জ্বল মায়াবী, গায়ের চামড়া খুব পাতলা এবং প্রচুর ফর্সা মানুষটি। বাড়ি আমার এখানেই কোটালীপাড়া, গোপালগঞ্জে, আমার আশেপাশে গ্রামে, গ্রামটা বললাম না। রোগী বলছে, ডাক্তারবাবু কেমন আছেন? আপনার চেম্বারটা খুব সাজানো গোছানো। শুনুন, আমার সমস্যা হলো শরীরটা বড্ড দুর্বল লাগে, সামান্য একটু পরিশ্রম করলে আমার বুক ধরপড় করে, আমার সর্দি কাশি সারা মাস 12 মাস লেগে থাকে, একটু হাওয়া বদল হলো কিনা অমনি আমার গলার স্বর বসে যায়, বুকে কফ জমে। ছোটবেলা থেকে আমি বহুবার ব্রনকাইটিসে ভুগছি। একটা অদ্ভুত সমস্যা কি জানেন? দাঁত ব্রাশ করতে গেলে আমার, বা নাক ঝাড়া দিলে আমার নাক দিয়ে অথবা দাঁত দিয়ে রক্ত আসে। ইদানিং দেখছি কোথাও সামান্য কেটে গেলে আমার রক্ত সহজে থামতে চায় না। এটা আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে। আমার স্বভাবটা বলি, আমি মানুষকে খুব ভালোবাসি, আমি মানুষকে খুব ভালোবাসি, আর দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না। টিভিতে বা কোনো অ্যাক্সিডেন্টের খবর আমি যদি দেখি বা কাউকে কাঁদতে দেখি, আমার নিজের চোখে পানি এসে যায়। আমার বন্ধুরা বলে আমি খুব আবেগপ্রবণ। আমার একটা ভয় আছে, বজ্রপাত বা বৃষ্টির সময় আমি একা থাকতে পারি না, খুব ভয় লাগে। আর অন্ধকার ঘরে আমার গা ছমছম করে, মনে হয় ঘরের কোণ থেকে কোনো কিছুটা বেরিয়ে আসবে। আমার কথা জিজ্ঞেস করায়, আমার কথা জিজ্ঞেস করছেন ডাক্তারবাবু? আমার বরফ ঠান্ডা পানি সারা তৃষ্ণা মেটে না, ফ্রিজের পানি পেলেই আমি খুশি, আমি সারাদিন ফ্রিজের পানি খাই। আমার লবণ খুব পছন্দ, ভাতের পাতে একটু লবণ আমার লাগবেই, ঝাল মশলাদার খাবারও আমি বেশি খাই। আইসক্রিম, চকলেট, এ জাতীয় ঠান্ডা জাতীয় খাবার বা চকলেট জাতীয় খাবার আমার খুব পছন্দ। আর একটা কষ্ট আমাকে খুব ভোগায়, হাতের তালু আর পিঠের মেরুদণ্ডতে আমার খুব জ্বালা করে, মনে হয় আগুনের ভাব বেরোচ্ছে। রাতে ঘুমানোর সময় আমি বিছানায় ঠান্ডা জায়গা খুঁজি হাত রাখার জন্য। তবে আমি কিন্তু এমনিতে শীত কাতর, গায়ে বাতাস লাগলে শীত করে, কিন্তু পেটে ঠান্ডা পানি চাই চাই। আমাকে যারা জানেন তারা জানেন, আমার এই গ্রুপে দেখবে আমি অনেক কেস দিয়েছি। আমি সবসময় রোগী যা বলে আমি হুবহু সেটাই নোট করি, হুবহু। আমি 8টি ধাপে আমার রোগী বিশেষ করি, সেখানে রোগী যা বলে আমি হুবহু সেটা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা কোনো কথা নেই, হুবহু নোট করি, একেবারে কোনো কথা বাদ দেই না। তারপরে আমি বিশ্লেষণ করি 8টি ধাপে। গ্রুপে আমি অনেককেই রোগী লিপি আমাকে পাঠালে আমি বিশ্লেষণ করে দেই। আপনারা যদি কারো রোগী লিপি থাকে, রোগী লিপি থাকে পাঠালে আমি সঙ্গে সঙ্গে আপনাদের বিশ্লেষণ করে দেবো খুব দ্রুত।
ঘুমের সমস্যা আছে, আমি বাম কাতে শুতে পারি না, বাম দিকে শুলে আমার বুক ধরপড় করে, আমার কাশি হয়, তাই ডান দিকেই আমি শুয়ে থাকি, শুই। আর সকালে ঘুম থেকে উঠলে মনে হয় পেটের ভিতরে একটা খালি খালি ভাব, কিছু খালি হয়ে গেছে। হাতে হাতে কিছু না খেলে মনে হয় আমার মাথা ঘোরা শুরু করে। এই রোগী থেকে দেখুন 8 ধাপের প্রথম ধাপ হচ্ছে লোকেশন। বুক, ফুসফুস, ঘন ঘন সর্দি, এই অঞ্চলটায় তার ঘন ঘন সর্দি, ব্রনকাইটিস, গলার স্বর বসে যাওয়া, চাপা বুকের গঠন, এটি আমি নোট করছি। রক্ত সংবহন তন্ত্রে রক্তস্রাবের প্রবণতা, দাঁত, নাক বা কাটা স্থান থেকে তার রক্তপাত হয় বেশি। লোকেশনের আরেকটা পার্ট আছে পাকস্থলী, পেটে জ্বালা, পেটে তার একটা এমটিনেস বা শূন্য বোধ। আর এক লোকেশন আছে, সে বলছে হাত এবং পিঠে তার জ্বালা হয়, একটা বার্নিং সেন্সেশন হয় হাত বা পিঠে। দ্বিতীয় ধাপে কজেশন, আবহাওয়া, ঋতু পরিবর্তন বা আবহাওয়ার সামান্য পরিবর্তনে এই মানুষটি অসুস্থ হয়। অতিরিক্ত আবেগ তাড়িত হলে তার বুক ধরপড় করে, এটি আরেকটি কজেশন। এরপর আমি আসছি সেন্সেশন, হাত পায়ের তালুতে তার জ্বালা করে, পেটে খাওয়ার আগে সকালবেলা তার পেটে এক ধরনের খালি ভাব, এমটি সেন্সেশন। এরপরে বজ্রপাতের সময় তার শরীরে একটা কম্পন বা ভয় তৈরি হয়, সেন্সেশনে আমি নোট করছি। এরপরে কনকমিটেন্ট তাকিয়ে সহগামী, বাম পাশে শুলে তার হার্টের সমস্যা বাড়ে, কাশির সমস্যা বাড়ে। একটি মাত্র আমি লক্ষণ নিয়েছি এখান থেকে। মেন্টাল জেনারেলে পরের দুঃখে সে কাতর হয়, অন্যের কথা সহ্য করতে পারে না, ভয়, বজ্রপাত, অন্ধকার, একা থাকার ভয়, মৃত্যুর ভয়, খুব মিশুক, খোলা মনের মানুষ। তিনি একজন আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, আর্টিস্ট, সৃজনশীল মানসিকতা আছে, তার সৃজনশীলতার মধ্যে আছে। এগুলো মেন্টাল। ফিজিক্যাল, তার শরীর ক্ষয় হয়ে একেবারে স্থির হয়ে গেছেন, সামনের দিকে ঝুঁকে পড়ে, এরপরে তার নাক দিয়ে সামান্য আঘাতেই তার রক্তপাত হয়, রক্তস্রাব আসে নাক দিয়ে, দাঁত দিয়ে রক্ত চলে, সামান্য আঘাত লাগে দাঁতে, তাতে তার রক্ত আছে দাঁত দিয়ে। আকাঙ্ক্ষা, বরফ বা ঠান্ডা পানি, আইসক্রিম যাতে খাবার খায় সে। জ্বালা, শরীরে জ্বালা থাকা সত্ত্বেও, শরীরে তার জ্বালা থাকা সত্ত্বেও এই মানুষটি শীত কাতর। হিস্ট্রি কি আছে? ছোটবেলা থেকে বারবার শ্বাসকষ্ট এবং ফুসফুসের রোগে ভোগার ইতিহাস। 7 নম্বরে। 8 নম্বরে মডালিটিস, বৃদ্ধি, বাম পাশে শুলে, সন্ধ্যায়, বজ্রপাতের সময় এবং গরম খাবার খেলে। উপশম, ঘুমের সময় ঠান্ডা পানীয় পানে, ডান পাশে শুলে। দ্বিতীয় পর্যায়ে রুব্রিক নির্বাচন এবং রেফারেন্স। আমি কতগুলো রুব্রিক নিচ্ছি দেখুন। মানসিক চাপটা থেকে আমি নিয়েছি মাইল্ড সিম্প্যাথেটিক, অত্যন্ত সহানুভূতিশীল মানুষটি। সেখানে ফসফরাস, কস্টিকাম, পালসিলা, লাইকোপোডিয়াম সব অনেক ওষুধ আছে। ফিয়ার, থান্ডারস্টর্ম, বজ্রপাতের ভয় আছে, ফসফরাস, রোডোডেন, ন্যাট্রাম কাপ, সিপিয়া মতো অনেক ওষুধ আছে। ফিয়ার ডার্ক কফ, অন্ধকার ভয় আছে, ফসফরাস, এস্ট্রোপোনিয়াম, ক্যালকুলেকার, পালসিলা আছে। মাইল্ড অ্যাফেকশনেট, স্নেহপরায়ণ, পাশে মিশুক, ওষুধ ফসফরাস, পালসিলা, ইগনেশিয়া আরো আছে। স্টোমাক চাপটায় নিয়েছি ডিজায়ার ওয়াটার, কোল্ড, আইস কোল্ড, ফসফরাস, মেডোনিয়াম, ন্যাট্রাম কাপ, আর্সেনিক, ভেট্রাম আরো আছে। স্টোমাক ডিজায়ার সল্ট, লবণ সে পছন্দ করেন, ফসফরাস, ন্যাট্রাম, মিউর, কস্টিকাম, ভেট্রাম। স্টোমাক ডিজায়ার আইসক্রিম, সে আইসক্রিম খেতে পছন্দ করে, ফসফরাস, টিউবারকুলার, পালসিলা, ক্যালকুলেকা। শারীরিক জায়গা থেকে আমি নিয়েছি জেনারেটিস, হেমোরেজ টেন্ডেন্সি, তার রক্তস্রাবের প্রবণতা আছে, ফসফরাস, ল্যাকেসিস, প্রোটোলাসোরিয়াস, হেমামালিস, টিউবারকুলার আরো ওষুধ আছে হয়তো। চেস্ট পেইন লাইং অন, সে বাম পাশে শুলে তার কাশি বাড়ে, এই কারণে সে বাম পাশে শুতে চায় না। চেস্ট পেইন লাইং অন লেফট সাইড অ্যাগ্রাভেশন, ফসফরাস, পালসিলা, ল্যাকেসিস। ব্যাকে পেইন, বার্নিং স্পাইন, মেরুদণ্ডে জ্বালা, ফসফরাস, লাইকোপোডিয়াম, জিঙ্ক, আর্সেনিক।
এরপরে নিয়েছি এক্সট্রিমিটিস একটা নিয়েছি হিট হ্যান্ডস পালস, আর হাতের তালুকাল জ্বালা, ফসফরাস, সালফার, ল্যাকেসিস, স্যাঙ্গুনিয়া। আমি এই জায়গা থেকে এখন দেখুন, আপনারা সবাই বুঝতে পারছেন, অনেকে দেখুন লিখছে বারবার করে কি ওষুধ হবে, কিন্তু আপনারা ওষুধের নাম বলতে পারছেন, কিন্তু আপনাকে এই যে আমি যে ভাগটা করে দেখালাম 8টা ধাপে, আমার গ্রুপে দেখবেন আমি যত রোগী দিই প্রত্যেকটি রোগী একই ফরম্যাটে ভাগ করা, নির্দিষ্ট করে সব সময়। দেখুন মায়াজমের বিশ্লেষণ, এই রোগীর মায়াজমের বিশ্লেষণ আমরা দেখাচ্ছি কিভাবে। এই রোগীর মধ্যে টিউবারকুলার মায়াজমের প্রবল লক্ষণগুলো কেমন: শারীরিক গঠনে মানুষের লম্বা, সরু, চাপা বুক, প্রবণতা ঠান্ডা লাগার প্রবণতা, ফুসফুসের রোগ, রক্তস্রাব। টিউবারকুলার হেমোরেজ কন্ডিশন থাকে, টিউবারকুলার একটি বড় লক্ষণ হচ্ছে হেমোরেজিক ডায়াথেসিস করা। এই যে রক্তস্রাব প্রবণ একটা প্রবণতা থাকে, আর থাকে আবহাওয়ার সাথে পরিবর্তনের সাথে তার অবস্থার পরিবর্তন, আবহাওয়ার সাথে তার শারীরিক অবস্থাও পরিবর্তন হয়ে যায়। এই যে পরিবর্তন ইনস্টেবিলিটি, তার এই জায়গাটাও টিউবারের একটি বড় ক্ষেত্র। এখন আমরা এই জায়গায় টিউবারকুলার, আমরা তো মায়াজম বললেই আমরা বলি ভাবি, টিউবারকুলার মায়াজম বললে আমরা ভাবি ওষুধ হলো টিউবারকুলার। সিফিলিসের মাঝে মধ্যে ভাবলে আমরা ভাবি সিফিলিস না, এখানে আমরা টিউবারকুলার বভিনামকে আমরা ভাবিনি এখানে। কেন? টিউবারকুলার নামের রোগীরা সাধারণত খিটখিটে, অসন্ত ধ্বংসাত্মক এবং সকালে ঘুম থেকে তারা রেগে থাকে, সব ঠিক আছে, এরা আগে থাকতে চায় না, সেটাও ঠিক আছে। কিন্তু আমাদের রোগী যারা প্রাণভীর, অত্যন্ত সহানুভূতি, সিম্প্যাথেটিক এবং মিশুক এবং ভীতু, মানুষের কষ্টে কাঁদেন, এই যে তার সিম্প্যাথেটিক কন্ডিশন, কিন্তু আমরা মানুষের কষ্টে কাঁদেন এটি কিন্তু আমরা কোনোভাবেই টিউবারকুলার বভিনামের মধ্যে দেখতে পাই না সচরাচর। রাজবৃদ্ধি টিউবারকুলার বভিনামের রোগীর বদ্ধকারে থাকতে পারে না, কিন্তু আমাদের রোগী অন্ধকার বা একা ঘরে থাকতে ভয় পান, এই কারণে আমরা টিউবারকুলার বভিনামের কথা ভাবতে পারলাম না। তাহলে কেন ফসফরাস আসলো? ফসফরাস হলো টিউবারকুলার মায়াজমের অন্যতম শ্রেষ্ঠ অ্যান্টি টিউবারকুলার ঔষধ। ফসফরাস রোগী অত্যন্ত মিশুক থাকে, এরা আবেগপ্রবণ হয় এবং সিম্প্যাথেটিক হয়, সহানুভূতিশীল হয়, তাদের বজ্রপাতের ভয় থাকে, সবসময় ফিয়ার ওষুধ নিবন্ধনে দারুণ ভাবে কাজ করে, ফিয়ার ইমোশন তৈরি করে বডিতে। অন্ধকারের ভয় পায়, দুটো ভয়, বজ্রপাতের ভয় এবং অন্ধকারের ভয়, এই দুটো ভয় আবেগের স্তরকে দারুণ ভাবে কভার করে, যা এই রোগের মধ্যে 100% আছে। এরপরে বরফ ঠান্ডা চাহিদা আছে ফসফরাসের কি নোট। বাম পাশে শুলে বৃদ্ধি হয় ফসফরাসের আরেকটি বড় দিক, হাতের তালুর জন্য জ্বালা করে, এটিও ফসফরাসের দিক। শরীরের সামান্য আঘাত পেলে রক্তস্রাব হয়, সেটিও ফসফরাসের একটি বড় ক্ষেত্র। এই রোগীকে চূড়ান্ত ভাবে, আর আমরা এই রোগীর জন্য ওষুধ নির্বাচন করি 8/8/2025 ফসফরাস 200 এক বড়ি দিয়ে 2 ডোজ 15 মিনিট পর পর, একদিন সকালে, আর তাকে 4টি ফাইটম দেওয়া হয়, প্রতি সপ্তাহে একটি, ঝাঁকি পদ্ধতিতে 7 দিন করে খেতে বলা হয় এবং 1 মাস পরে আসতে বলা হয়। 15 নয়, 1 মাসেরও কয়েকদিন পরে এসে আমার সঙ্গে যোগাযোগ করে, আমাকে বলছে, আমার সঙ্গে যোগাযোগ এসে বলছে আমার তেমন কোনো উন্নতি নাই, তবে একটি পরিবর্তন হয়েছে, তা হলো গত 1.5 মাসে মাত্র আমার দাঁত থেকে 1 দিন বা 2 দিন সামান্য একটু রক্ত এসেছে তাতে, এবং মেরুদণ্ডের জ্বালাটাও কিছুটা কমছে। হ্যাঁ, আর একটা কথা, আপনার ওষুধ খাবার পর আমার ঘুমটা বেশ বেড়েছে, এই হলো তার। কিন্তু সে শরীর ভালো হয় না, মোটা তাজা হয় না, এইসব অভিযোগ করছে। আমি তাকে আবার প্লাসিবো সাইড ফাইল 1 মাসের আবার দেওয়া হলো,
সে 20-10 আসছে, অক্টোবর মাসে এই বছর লাস্ট ইয়ারে সে অক্টোবরের 10 তারিখে এসছে। এসে আসেনি, আমাকে ফোনে জানিয়েছে, স্যার আপনার ওষুধ নেওয়ার 8-10 দিন পর থেকে আমার প্রচুর সর্দি হয়েছিল, এখনো পাকা পাকা সর্দি নাক থেকে এবং মুখ থেকে বেরোচ্ছে, তবে আগের চেয়ে কম। মাঝে ভেবেছিলাম অ্যালো ঔষধ খাবো, কিন্তু আপনি বলেছিলেন সর্দি বা পাতলা পায়খানা হলে হতে পারে, তাই কষ্ট করেছে, কিন্তু অন্য কোনো ওষুধ খাইনি। শরীরের তেমন কোনো উন্নতি নাই, তবে শরীরটা অনেক হালকা লাগে, মনটাও বেশ ভালো লাগে। সর্দি ওঠায় বুকটা খুব পাতলা মনে হচ্ছে। এই কেসটির এরপরে আমার সঙ্গে এই গত 2 মাস আর যোগাযোগ করেনি, মানে 1.5 মাসের বেশি আর যোগাযোগ করেনি। এই কেসটিতে এই অবস্থা। আমি আমার গ্রুপে গতকালকে আমি একটি কেস দিয়েছি, সেই কেসটি গ্রুপে আছে, আপনারা দেখবেন, এই গ্রুপে আমাদের আছে এই কেসটি। তারপর আমি সঙ্গে আলাপ করি। এই বাচ্চাটির নাম হলো প্রিয়জিৎ মন্ডল, বয়স 8 বছর, হালকা গঠন, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, পড়ালেখা 3য় শ্রেণী। পিতার নাম বিশ্বজিৎ মন্ডল, গ্রাম ধারাবাসা কোটালীপাড়া গোপালগঞ্জ, আমাদের এখানে রোগী। ছোটবেলা থেকে শ্বাসের সমস্যা, মাঝে মাঝে শ্বাস ওঠে, শ্বাস রাতেই বেশি ওঠে। প্রথমে শ্বাস ওঠে, এরপর হালকা কাশি হয়, কাশলে বুকের খাসা ভেঙে নিয়ে যায়, হাঁস উঠলে দূর থেকে শব্দ শোনা যায়, শ্বাস উঠলে বুকের ভিতরে সৃষ্টি করে বাজে, হাঁস উঠলে শুয়ে থাকতে পারে, কোনো বিরক্ত করে না, হাঁস উঠলে মাঝে মাঝে জল খেতে চায় এবং কোল পরিবর্তন করে, বাবার কাছে যায়, মায়ের কাছে যায়। বাচ্চার বক্তব্য, এই বাচ্চা বারবার কথা বলতেছে, তার সমস্যা সেই বলতেছে বারবার। নাকের ভিতর পলিপাস হয়েছে, তার নাক দিয়ে মাঝে মাঝে রক্ত আসে। বাবা বলছে পলিপাসে, ডাক্তার বলছে পলিপাসে কেন রক্ত আসে, কিন্তু কয়েকদিন পর পর, মাসে 2-3 বার 4 বার তার নাক দিয়ে রক্ত আসে। খাবার দাবার খেতে চায় না, বিশেষ করে ভাত খেতে চায় না, ভাজা পোড়া খাবার আগ্রহ তার বেশি। অতিরিক্ত রাগ হলে গায়ের উপরে আসতে চেষ্টা করে, সারাদিন ঘোরাফেরা করে, খেলাধুলা করে, পড়ালেখায় একদম মন নেই, ঘোরাফেরা করতে চায়, সারাক্ষণ খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। মাঝে মাঝে শরীরে বিসিবিতে ওঠে, ফুটলে রক্ত বের হয়ে যায়। বাম পাশের কলার বোন 2 বার ভেঙেছে, এর জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েছে। নাক দিয়ে রক্ত পড়ে প্রায় 2 বছর যাবত। জন্ম হয়েছে সিজারের মাধ্যমে। বাবার শরীরে প্রচুর দাঁতের সমস্যা ছিল, এখন তার বর্তমানে অ্যাজমার সমস্যা রয়েছে। ঠাকুর মায়েরও বি ভাইরাস পজিটিভ, মাতুল দিদি ডায়াবেটিসের সমস্যা আছে। 3 বছর আগে জ্বর হয়ে একবার অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। এই বাচ্চাটি পছন্দের খাদ্য টক এবং মিষ্টি, ঘাম কম, ঘুম বেশি, খুব চঞ্চল, খুব লবণ খায়, পায়খানা নিয়মিত হয়, প্রস্রাব ভালো, 1 মিনিট স্থির থাকে না চেম্বারে এসে। এই বাচ্চাটার বয়স 8 বছর। 8 বছর 1টা মিনিট তার মা বাবা ধরে ধরে নিয়ে এসে আমার কাছে আবার দৌড়ে যায়। এই বাচ্চার জন্য তার আমরা লোকেশন দেখিয়েছি, অভিযোগের স্থান লোকেশনটা হচ্ছে শ্বাসনালী, ফুসফুস, নাক, ত্বক, আর কজেশন বংশগত বা মায়োজেনেটিক প্রভাব এর মধ্যে প্রচুর আছে। সিজারিয়ান বার্থ, জন্ম আছে তার, এটা কজেশন এনেছি আমি। আর একটা হচ্ছে শারীরিক আঘাত, হাড় ভাঙার ইতিহাস আছে। এরপরে তার অনুভূতি সেন্সেশন ছিল, শ্বাস উঠলে মনে হয় বুকের খাসা ভেঙে নিয়ে যাচ্ছে, শ্বাস উঠলে বুকের ভিতরে সি সি বাজে, দূর থেকে শোনা যায়, মনে হয় পলিপাস ছুটে গিয়ে রক্ত বের হচ্ছে, তার অনুভূতি। কনকমিটেন্স নিছি আমি এখানে, শ্বাস খাওয়ার সাথে মাঝে মাঝে হালকা কাশি হয়, নাক দিয়ে 1-2 বার তাজা রক্ত আসে, মাসে 2-1 বার আসে। মানসিক লক্ষণ মেন্টাল নিয়েছি, রাগ, অতিরিক্ত রাগ, রাগ হলে গায়ের উপরে এসে তেড়ে আসে, অস্থিরতা, সারাদিন ঘোরাফেরা এবং খেলাধুলা করে। পড়াশোনায় একদম মন নেই, পড়াশোনায় খুব অনীহা দেখায় সে। ফিজিক্যাল জেনারেলে খাদ্য আকাঙ্ক্ষা, লবণ বেশি খায়, টক, মিষ্টি এবং ভাজা পোড়া দোকানের খাবার পছন্দ করে। অনীহা, ভাত খেতে চায় না, তৃষ্ণা, হাঁস উঠলে মাঝে মাঝে জল খেতে চায়, ঘুম বেশি, ঘাম কম, পায়খানা প্রস্রাব স্বাভাবিক। ইতিহাস, ছোটবেলা থেকে হাসির সমস্যা, বাম পাশের কলার বোন 2 বার ভেঙেছে, 3 বছর আগে জ্বরে একবার অজ্ঞানের মতো হয়েছিল, 2 বছর যাবত নাক দিয়ে রক্ত পড়ে। আমরা সাজিয়েছি এভাবে। পারিবারিক ইতিহাস, বাবা দাউদ বা চর্মরোগে ভুগছে দীর্ঘদিন, ঠাকুর দাদা অ্যাজমা হাঁপানিতে ভুগছেন,
ঠাকুরমা হেপাটাইটিস লিভারে ভুগছেন, মাতুল দিদি ডায়াবেটিসে ভুগছেন। সাজিয়েছি রাত বৃদ্ধি, রাতের শ্বাসকষ্ট বাড়ে, উপশম, ঠাকুর উঠলে শুয়ে থাকতে পারে, তবে চুপচাপ থাকে, বিরক্ত করে না। আমরা ওষুধ নিয়েছি অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, ভায়োলেন্ট, মানে প্রচন্ড রাগ, মার মুখে আচরণ করে, এটা নিয়েছি আমরা। তারপরে মাইন্ড নিয়েছি ইন্ডোলেন্স, এভারশন টু ওয়ার্ক, স্কুল, পড়াশোনায় তার আগ্রহ কম, আটা নিয়েছি অ্যাজমাটিক চিলড্রেন ইন, আটা নিয়েছি ডিফিকাল্ট নাইট। আচ্ছা, এইটা দাদা নিয়েছি আমি আমার গ্রুপে দেওয়া আছে, কাইন্ডলি আপনার গ্রুপে দেখলে আর আলোচনা করবো না, কারণ রাত তো অনেক হয়ে গেছে মনে হয়। তারপর একটু বলি রুব্রিক গুলো। তারপরে নিয়েছি রেসপিরেশন ডিফিকাল্ট নাইট, তারপরে নিয়েছি আপনার বাঁশির মতো বাজে রেসপিরেশন হুইসলিং, তারপরে নিয়েছি আমি এপিস্ট্যাক্সিস ব্রাইট রেড ব্লাড, তারপরে নিয়েছি আমি ফুড সল্ট ডিজাইর, তারপরে নিয়েছি ফুড সুইট ডিজাইর, তারপরে নিয়েছি ফুড সোর অ্যাসিড ডিজাইর এবং ফুড ফ্রাইড ফুড ডিজাইর। নিয়েছি ইনজুরিস বোন ফ্র্যাকচার অফ টেন্ডেন্সি, মানে দুইবার যদি হাড় ভেঙে গেছে এই কারণে। তারপরে নিয়েছি ইরাপশনস স্কার্স ব্লিডিং আফটার, কোথাও চুলকায় দিলে তার রক্ত এসে যায়। তারপরে ডিফিকাল্ট লাইং হোয়াইল অ্যাবেল টু লাই, একটা সময় শুয়ে থাকতে পারে, সে এটি একটি অদ্ভুত লক্ষণই বটে। নিয়েছি এই বাচ্চাকে আমরা ওষুধ দিয়েছি টিউবারকুলিনাম গতকালকে। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে কেন টিউবারকুলার দিলাম, সেটা আমি সংক্ষেপে একটু বলি। রোগীর পারিবারিক ইতিহাসে অ্যাজমা চর্মরোগ, রোগীর নিজস্ব লক্ষণ, রোগী খুব চঞ্চল, তার সমস্যা নিজের সময় নিজেই বলার চেষ্টা করতেছিল, পড়াশোনায় অনীহা, লবণ ও মিষ্টি খুব পছন্দ করে এবং ঘন ঘন অসুস্থ হয়, এবং বাচ্চাটা খুব প্লেফুল, এবং বাচ্চাটা বাবা মার কথা শোনে না, বাবা মা যা বলে তার উল্টা করে। এই যে বিষয়গুলো বিবেচনা করে আমি একে একটি টিউবারকুলাম বভিনাম দিয়েছি, এবং দেওয়ার পরে আমার চিন্তা 1 মাসের প্রার্থিব দিয়েছি, দেখি সে 1 মাস পরে আমার কি রেজাল্ট দেয়। আমি ফলো আপে আপনাদের এই বিষয়টি জানাবো। এবং এর হেমোরেজ কন্ডিশন আছে, টিউবারকুলার মায়াজমে সবসময় আমরা দেখি যে তার একটা হেমোরেজ ডায়ালিসিস থাকে, মানে একটা রক্তক্ষরণের প্রবণতা থাকে যে কোনো দাগ দিয়ে। এদিক থেকে তাকে টিউবারকুলার দেওয়া হলো, বিশেষ করে বংশগতি এবং চঞ্চলতা দেখি তাকে টিউবারকুলার দেওয়া হয়েছে। গতকালকে ফসফরাস আমি দেইনি, বা ক্যালকেরিয়া ফস কোনোটাই দেন, এনজিমটার্ট কোনোটাই দেওয়া হয়নি, তাকে ওষুধ দেওয়া হয়েছে টিউবারকুলার। এই হলো আমার আজকের আলোচনা, এখানেই শেষ করলাম। এরপরে অনেকে দেখলাম গ্রুপে আপনারা খুব ভালো মন্তব্য করছেন ওই আগের কেসটিতে ফসফরাস, খুব চমৎকার ভাবে আপনারা বলছেন বিষয়টি। আমি এখানে আলোচনা করলাম এভাবে, এই কারণে যে আমি কিভাবে রোগীলিপিগুলো করি। আপনারা গ্রুপে দেখলে, এই গ্রুপে দেখবেন আমাদের অনেক রোগীলিপি আছে। আমি প্রতিদিন কয়েকদিন যাবত আমি 2-3টা করে রোগীলিপি দিচ্ছি। আমার দিনের রোগীলিপিগুলো হয়, আমি 2-3টা করে দিচ্ছি। আমার সাধারণত 5টা রোগী দেখি তো আমরা, 2-3টা করে আমি দৈনিক দিচ্ছি কয়েকদিন যাবত। কারণ অনেকে দাবি করতেছিল স্যার রোগীলিপি দিলে আমাদের একটু উপকার হয়, এবং আমি এভাবে সাজিয়ে দিই সবসময়। আমরা কিভাবে যেভাবে দেখি রোগীলিপিগুলো করি এবং যেভাবে আমরা সাজাই সেভাবেই আমরা গ্রুপে দেই, সাজিয়ে দেই প্রত্যেকটা কেস। এবং অনেকে যারা পাঠিয়েছেন গ্রুপের সদস্যরা, অনেকে পাঠান আমার কাছে কেস, আমি সেটা করে দেই। যদি কারো থাকে দিলে আমি সেটা করে দেই, এবং আমি সেভাবে একভাবেই করি সব কেস। আমারগুলো যেভাবে করি আমাদেরগুলো সেটা একইভাবে করি। তো এতক্ষণ আপনারা ধৈর্য শুনলেন, সবাইকে এই শোনার জন্য আমি সাধুবাদ জানাই। সবার জন্য আদাব এবং নমস্কার রইল। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।
অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর নিহার রঞ্জন রায়কে, তার আজকের অত্যন্ত চমৎকার ক্লাসটি আমাদের উপহার দেওয়ার জন্য। তো এই পর্যায়ে আমাদের এখানে হ্যান্ড রাইজ করেছেন ডক্টর উমর ফারুক স্যার। আমি স্যারকে তার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ কে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে মায়াজমের চতুর্থ পর্ব টিউবারকুলার মায়াজমকে আমাদের সামনে স্যার তুলে ধরেছেন। স্যার যে আলোচনা করেছেন আমরা সহজেই আশা রাখি সবাই আমরা বুঝতে পারছি, বিশেষ করে আমিও বুঝতে পারছি। স্যারের থেকে আলোচনা খুব চমৎকার পেয়েছি। টিউবারকুলার যে স্যার যেভাবে তুলে ধরছেন স্যার এখন আর তেমন সমস্যা হয়নি মনে করছি। যেমন স্যার হিমোরাইসিসের কথাটা উল্লেখ করেছেন এবং বিশেষ করে রাতে যে মাথা এবং ঘাড় ঘামে এই বিষয়টা স্যার তুলে ধরেছেন। দুটা বিষয়ই আমাদের আসলে টিউবারকুলার যে এটি বিশেষ করে আমার জানা ছিল না, এইখান থেকে অত্যন্ত ভালোভাবেই স্যার কাছ থেকে জেনেছি। সেজন্য স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। স্যার আমাদের সাথে আছেন, আমরাও স্যারের সাথে আছি এবং স্যারের যে বিশেষ করে কয়েকটি বই লিখেছেন এবং তা আমাদের কাছে আসবে সেটাও আমরা অপেক্ষায় আছি। সেই জন্য স্যারকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। জি আদাব স্যার। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করলেন। তো এ পর্যায়ে আমরা এখানে উপস্থিত যারা আছেন তাদের অন্যান্যদের প্রশ্ন থাকলে কিংবা মন্তব্য থাকলে কিংবা ক্লাস সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতে চাইলে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন এবং তারপর আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন। আর এখানে উপস্থিত ডাক্তার মহোদয়গণের মধ্যে আমাদের এই গ্রুপের সক্রিয় সদস্য ডক্টর অসীম স্যার আছেন। স্যারকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই তার সহযোগিতার জন্য, কারণ আমাদের এই প্ল্যাটফর্মে যে পেনাল্টি দেওয়া হয় লিংক সহ সেটা উনি দিয়ে থাকেন আমার যান্ত্রিক ত্রুটির কারণে, এবং ব্যানারটি তৈরি করেন আমাদের স্যার নিজেই, ডক্টর নিহার রঞ্জন রায় স্যার। তো আমি অসীম স্যারকে আবারও ধন্যবাদ জানাই এবং আমাদের স্যারের প্রতি রইল সশ্রদ্ধ প্রণাম এবং অসংখ্য কৃতজ্ঞতা। তো এখানে আমাদের হ্যান্ড রাইজ করেছেন ডক্টর বিজয় স্যার। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মূল্যবান মতামত আপনি পেশ করুন। জি, ধন্যবাদ জানাই আজকে সঞ্চালক পরেশ অধিকারী স্যারকে এবং আজকের আমাদের মায়াজম সম্বন্ধে স্যার আজকে চতুর্থ পর্ব অর্থাৎ টিউবারকুলার মায়াজম সম্বন্ধে উনি চমৎকার আলোচনা করছেন। তো একটা কথা বলবো যে আমরা এখানে দেখলাম যে 48 জনের মতো আমরা ঢুকছিলাম এই জায়গায় স্যারের কথা শোনার জন্য। সবার প্রতি অনুরোধ থাকবে, সবাই নাই যেহেতু নাকি বের হয়ে গেছে, প্রত্যেকে যেন একটা করে শেয়ার করি এবং আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা অনুরাগী বা ছাত্রছাত্রী আছেন বা ডাক্তার আছেন তাদেরকে যেন আহ্বান জানাই। তাহলে হবে কি যে আমি যেমন জানলাম আরেকজনে হয়তো জানলো, এটা উপকৃত হলো। এবং স্যার যেহেতু স্যারের কাজগুলা খুব শীঘ্রই আমরা বই আকারে দেখবো,
আমরা এই 8টা স্যার যে 8টা ধাপে রূপলিপি করেন, এটা যদি আমরা আত্মস্থ হই, তাহলে আমাদের প্র্যাকটিস লাইফে আমাদের যে আমরা যে প্র্যাকটিস করি ডাক্তার হিসেবে, সেইখানে আমরা খুব ভালো কিছু করব। এবং আমি খুব আশাবাদী, স্যার যে পথ নির্দেশ করতেছেন, হ্যাঁ, এটা যদি কেউ চর্চা করে, রেগুলার লাগে থাকে, একটা সময় পর সে ধাতস্থ হবে এবং খুব ভালো রেজাল্ট হবে, বিশেষ করে ক্রনিক চিকিৎসার ক্ষেত্রে। তো সবার প্রতি অনুরোধ থাকবে যে আমরা যারা এখানে ঢুকছি, তারা যেন মিনিমাম 1-2টা করে শেয়ার করি। আর আমাদের কাছে যারা হোমিও ডাক্তার আছেন, হোমিও শিক্ষানুরাগী বা ছাত্রছাত্রী আছেন, তাদেরকে যেন এই বার্তাটা পৌঁছায়। তাহলে আমিও যেমন উপকার হব, আমাদের আশেপাশে যারা আছে তারাও কিন্তু উপকৃত হবে। সর্বোপরি মানে হোমিও চিকিৎসাটা একটা ভালো জায়গায় পৌঁছবে। তো ধন্যবাদ স্যারকে আবারও, এবং কৃতজ্ঞতা এত সুন্দর চমৎকার আলোচনা করার জন্য। এবং আজকে সঞ্চালক সাহেব পরেশ অধিকারী স্যারকেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ জানাই আমাদের এইমাত্র মন্তব্য পেশকারী ডক্টর বিজয় স্যারকে তার চমৎকার মন্তব্য উপস্থাপনের জন্য। তো উপস্থিত সুধী মণ্ডলী, আর কারো যদি কোনো মন্তব্য থাকে অথবা প্রশ্ন থাকে, কাইন্ডলি আপনারা সেটা করতে পারেন। অবশ্য আমাদের এখানে অনেক গুণীজন ডাক্তার উপস্থিত আছেন। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত পেশ করলে আমরা কৃতজ্ঞ থাকব। তো আমরা আপনাদের কাছ থেকে আপনাদের সুচিন্তিত মতামত চাচ্ছি। কাইন্ডলি কারো যদি মতামত অথবা অনুভূতি ব্যক্ত করতে চান, হ্যান্ড রাইজ করে করতে পারেন। পরেশ, হ্যাঁ স্যার। পরেশ, আমি এই যে কয়েকজন সিনিয়র মনে ছবি দেখে মনে হচ্ছে ডাক্তার AKM মির্জা, মনে হয় AKM মির্জা মহোদয় আছেন। উনি মনে হয় অনেক সিনিয়র আমাদের। স্যার যদি কিছু বলতেন, স্যার কোথায় আছেন, কিভাবে কোথায় প্র্যাকটিস করছেন, তাহলে আমরা হয়তো জানতে পারতাম ওনার কাছ থেকে। একটু কথা বলবেন কিনা দেখো তো। হ্যাঁ স্যার, উনি ওই স্যারে আগে একদিন কথা বলছিল। আমি স্যারের সঙ্গে একটু জানতে চাই, আমাদেরকে এই স্যার কি যে জি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কথা হয়েছিল আমি আরেকদিন। আমি কি আপনার ফোন নাম্বার পেয়েছিলাম? জি জি জি। আচ্ছা, আমি তো আপনার নাম্বারটা পাইনি স্যার। আমি গ্রুপে দিয়েছিলাম, আবার দিয়ে দিচ্ছি এখনই। ওই আপনি নাম্বারটা বললাম, আমি খুব স্মরণ করতেছিলাম, আমি খুব অভাব বোধ করতেছিলাম আপনার স্যার। আচ্ছা, আমি নাম্বারটা লিখে দিচ্ছি এখনই। আমি নিতে পারি না, আপনি স্যার একটু কাইন্ডলি বললে আমি লিখে নেবো। আচ্ছা, 013 হ্যাঁ, আবার 13। হ্যাঁ, 01313 03 4343। সবই তো 3। জি জি। স্যারের পুরো নামটা হচ্ছে ডাক্তার AKM মিজানুর রহমান। ডক্টর AKM মিজানুর রহমান। জি, ডাক্তার AKM। স্যার, আপনি বোধহয় খুলনা ইউনিভার্সিটি ছিলেন স্যার, না? না, আমি লিয়েনে কাজ করেছি, এশিয়ান ইউনিভার্সিটি প্রবলেমেন্টে, যেটা চিটাগং হচ্ছে। ওটাতে 2 বছর কাজ করেছি। আর আমি তো আনসারের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে রিটায়ার করেছি। ও, ভালো আজকের আলোচনাটা আসলে কিছুই নাই, এত সুন্দর আলোচনার পরে আসলে বলা কিছু থাকে না। আর মায়াজম তো একটু গহীন যাত্রা, একটু রোগীর গহীন তথ্য গহীনে প্রবেশ করা। তো এটা যে হঠাৎ করে আমরা বুঝে ফেলবো এমন অ্যাম্বিশন রাখাটা কারোরই উচিত না, আমরা রাখি না। তো আমার বাবাকেও দেখেছি যে মায়াজমের কথা উঠলে উনি একটু গম্ভীর হয়ে যেতেন। উনি তো দীর্ঘদিন প্র্যাকটিস করেছেন। উনি আমাদের পিরোজপুরে
আমার বাড়ি, গ্রামের বাড়ি পিরোজপুর, ওখানে প্র্যাকটিস করতে রাখি, যে স্বরূপকাঠি নেসারাবাদে। তো বহু আগে বাবা মারা গিয়েছেন 1980 সালে, বহু আগের কথা, অনেক আগে না? তো আমরা আসলে মায়াজমটাকে স্টাডি করাটা একটু অ্যাডভান্স স্টাডি, একটু গহীন যাত্রা, একটু গহীনের আলোচনা, চমৎকার আলোচনা হয়েছে আজকে। এই যে বিষয়গুলো দেখে আমরা সহজে চিনতে পারবো, কিন্তু আরো কথা আছে। স্যার হয়তো, নিহার স্যার হয়তো আমাদের মধ্যে বিভিন্ন লেভেলের যারা স্টাডি করেন তাদের মধ্যে বিভিন্ন লেভেল আছে, আবার পড়াশোনারও বিভিন্ন মানের এখানে ডাক্তাররা আছেন। তো সবাইকে যাতে সবাইকে যাতে টাচ করা যায়, সবাইকে যাতে পৌঁছানো যায়, সেই কারণে সহজ ভাষায় সহজবোধ্য করে অনেক কথা বলেছেন। আমার কাছে মনে হয় যে মায়াজম নিয়ে আরো আলোচনা দরকার, এবং এরকম একটা অ্যাডভান্স বিষয়গুলোতে আমাদের মনোযোগ দেওয়া দরকার। যারা প্রবীণ আছেন স্যারকে আমি ধন্যবাদ জানাই যে এই ধরনের বিষয় নির্বাচন করলে সাধারণত আমরা স্টুডেন্টও পাওয়া যায় না, মানে আলোচনা শোনার জন্য আগ্রহ কম পাওয়া যায় দুইটা জায়গাতে। একটা হচ্ছে অর্গানন নিয়ে আলোচনা করলে আগ্রহী মানুষ পাওয়া যায় না, আর একটা হচ্ছে মায়াজম নিয়ে আলোচনা করলেও আগ্রহী মানুষ কম পাওয়া যায়। তবে আজকাল একটু আগ্রহ বেড়েছে, কিন্তু মায়াজমের যে ধারণা আর বর্তমান সভ্যতার যে সংকট, আমাদের জীবনের বর্তমান জীবনের যে দহন, এই দহনের মধ্যে মায়াজমের যে বিকাশ, সেটা নিয়ে আন্তর্জাতিকভাবে অনেক গবেষণা হচ্ছে। ভারতবর্ষে অনেক অনেক সায়েন্টিফিক আর্টিকেল অনেক জার্নালে প্রকাশিত হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমরা সেগুলো পাঠ করা, ডাউনলোড করা এবং অ্যাক্সেস পাওয়া, অনেকগুলোতে আমাদের অ্যাক্সেস নাই। তো আমি তো ওই যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ভারতে পিএইচডি করেছি, ওই প্ল্যাটফর্ম থেকে আমার কিছু অ্যাক্সেস আছে এখনো। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে যখন কাজ করতাম, ওটার মাধ্যমে কিছুটা অ্যাক্সেস আছে। ঢাকা ইউনিভার্সিটি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পপুলেশন সায়েন্সের আমি সভাপতি, তো আমাদের পপুলেশন সায়েন্সের প্ল্যাটফর্মেও আমার অ্যাক্সেস আছে। তো নানান জায়গাতে অ্যাক্সেস থাকার কারণে আমার একটা সুবিধা আছে যে আমি অ্যাডভান্স স্টাডি গুলোকে ডাউনলোড করতে পারি, পড়তে পারি। কিন্তু সেগুলো এতই টেকনিক্যাল যে অনেকের, আমি ভয় পাই যে আসলে এই আলোচনাগুলো করাটা খুব জটিলতা হতে পারে, কঠিন মনে হতে পারে। তাছাড়া অনেকে অনাগ্রহ হয়ে, এমনিতেই আগ্রহ কম। তো সেই দিক থেকে বিবেচনা করে স্যারের আলোচনাগুলো অত্যন্ত মনোগ্রাহী, এবং এভাবে যদি সবাই আমরা সহজ করে প্রথমে বুঝতে পারি, তারপরে আমরা অ্যাডভান্স অ্যানালাইসিসে বা আমাদের যে একটা স্যার ভিতল কাছে যে কসমিক ওয়ার্ল্ড, আমরা দৃশ্যমান জগৎ জীবন আমরা যেটাকে দেখতে পাই, এর বাইরেও এক ধরনের জগৎ জীবন আছে। মায়াজম হচ্ছে অনেকটা সেখানকার ব্যাপার। আর আমাদের ডাইনামিক ট্রিটমেন্ট, ডাইনামিক আন্ডারস্ট্যান্ডিং, অ্যাফোরিজম 9-10, এটাও হচ্ছে আমাদের কসমিক ওয়ার্ল্ডের সঙ্গে রিলেটেড। বিষয়গুলো একটুখানি জটিলতা আছে। তো আমরা হয়তো একদিন ধীরে ধীরে আমরা আরো উচ্চ মার্গের আলোচনা হয়তো করতে পারবো, শুনতে পারবো। আশা করি সবার জন্য আমি শুভেচ্ছা রাখি। আর আমাদের দুইটা জগৎ, এই দৃশ্যমান জগৎ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়ার্ল্ড বা কসমিক ওয়ার্ল্ড, এই দুইটা জগতের মধ্যে যেদিন আমরা যাতায়াত করতে পারবো অবাধে, সেদিন আমরা একজন হোমিওপ্যাথ হতে পারবো। তো সেই তৌফিক আমাদের সৃষ্টিকর্তা দান করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। স্যার, আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো সেটা আমি জানি না, আমার সেই ভাষা জানা নেই। খুব ভালো লাগলো স্যার, আপনার মতো গুণীজনদের আমরা এখানে পেয়েছি, এবং আপনার এই মূল্যবান কথাগুলো অত্যন্ত অনেকেরই কাজে লাগবে। আমরা কিন্তু অর্গাননে প্রচুর ডাইনামিক, অর্গানের মাধ্যমে দেখি ডাইনামিক কোর্স, ডাইনামিক কথাটা কিন্তু দারুণ ভাবে ব্যবহৃত হচ্ছে। এই দুটো জগৎকে আমরা উপলব্ধি করা আসলেই কঠিন কাজ। তো যাই হোক, আপনার আলোচনা অত্যন্ত চমৎকার স্যার, খুব ভালো বললেন, এটা আমাদের পাথেও হবে। ভালো লাগলো আপনার সঙ্গে। আপনি থাকবেন স্যার আমাদের সঙ্গে, আমাদের ত্রুটি বিচ্যুতি গুলো নিয়ে কথা বললে আপনার যেটা মনে হবে যে না নিহা তোমার এখানে ত্রুটি আছে, সেটি আমরা অবশ্যই সাদরে গ্রহণ করব। এই জায়গাটা আমি চেষ্টা করবো সেই জায়গাটা থেকে তার পুনর্গঠন করার জন্য। তো আমি কিছু পড়াশোনা করি,
যে জায়গাটা পড়াশোনা করার কারণেই মূলত আমি এই মনে হয় যে না একটু কথা বলা দরকার, কারণ এই যে আমাদের দেশে যে আলোচনা হয় বিভিন্ন গ্রুপে, মানুষ পাওয়া যায় না ভালো কিছু বলতে গেলে। এই যে আর ভালো আলোচনাও হয় না আমি মনে করি। কোনো গ্রুপেই শুধু চটকদার কথা চায় সবাই, সবাই চায় মানে একেবারে চটকদার কথাগুলো সংক্ষেপে সুন্দরভাবে। মারাজন জটিল বিষয় আসলে, সেটা আমিও স্বীকারও করি, নিজেও স্বীকার করি অনেক জটিল জায়গা। তারপর আমি ভাবছি যে সহজভাবে উপস্থাপন কিভাবে করা যায় একটু সহজভাবে, তাতে মোটামুটি একটু। আমি কিন্তু স্যার আমার এই বইয়ে আমি কিন্তু অ্যাডভান্স লেভেলের আধুনিক সংকলনের মায়াজম নিয়ে আমি একটা ধারণা আমার বইয়ে দেওয়ার চেষ্টা করেছি। অ্যাডভান্স লেভেলের ধারণা কিছুটা দেওয়ার চেষ্টা করেছি। এখন কতটা দিতে মানে আমি পেরেছি সেটা আমি জানি না, পাঠক বর্গ সেটা উপলব্ধি করতে পারবেন। এই তো এক কথায় আপনার আলোচনা এই ক্লাস শেষে আপনার কথা আমার খুব ভালো লাগলো, আমার পাথেও হবে এটি। আপনাকে স্যার ধন্যবাদ ছোট করবো না, আপনার প্রতি শ্রদ্ধা, আমার সালাম রইল। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। জি ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। স্যার আমি বিশেষ করে মিজানুর রহমান স্যার বললেন ওনার বাড়ি ইয়াতে নেছারাবাদ। স্যার আর একটা বিষয় আমি লোভ সম্বরণ করতে পারছি না স্যার, আপনার বাবার নামটা যদি বলতেন একটু। জি, আমার বাবার নাম ডাক্তার সাদিক হোসেন তালুকদার। উনি 68 সনে বিএসএমএস করেছিলেন আমাদের বাংলাদেশ হোমিও থেকে। এই যে আমাদের এখানে যেটা এই যে আরকে মিশন রোডের যে এখানে যে কলেজটা আছে বঙ্গভবনের পাশে, আচ্ছা, এখান থেকে 68 সনে ওনার সার্টিফিকেট আসছিল মনে হয় রাওয়ালপিন্ডি থেকে। ওই আমাদের তখন বোর্ড ছিল রাওয়ালপিন্ডি বোর্ড, হোমিওপ্যাথিক বোর্ড, সেখান থেকে। ওনার নাম ডাক্তার সাদিক হোসেন তালুকদার, অনেকে নামে সবাই চেনে। আমি আপনার এই বাবার নামটা আমি শুনেছি আমার বাবার মুখে। আমার বাবা উনি শ্রীরামকাঠিতে করতেন, প্র্যাকটিস করতেন স্যার। আপনার বাবার নাম কি? ওনার নাম হলো রণজিৎ কুমার হালদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমাদের ইন্দ্রহাটে বাবা বসতেন। এখানে দুইজন সাদেক ডাক্তার ছিলেন, একজন হলো সাজেদুর রহমান, তার ছেলে এখন ওখানে চেম্বার করেছে, ভালো, ও ভালো ডাক্তারি করে। আর আমি তো সরকারি চাকরিতে চলে যাওয়াতে আমার আর প্র্যাকটিস করা হয়ে ওঠেনি। আর তাছাড়া আমি বাবার সাথে সাথে সেই 8ম শ্রেণী থেকে আমি বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলাম আর কি। আমি ওই যে মানে ওষুধ দেওয়া, কম্পাউন্ডিং করা, ডিসপেন্সিং করা, লিখে দেওয়া, এগুলো সেই সময় থেকে শুরু করেছিলাম। খুব ছোটবেলা থেকে আমার ব্যক্তির সঙ্গে পরিচয়। কিন্তু আমার পক্ষে তো রিটায়ার করে তারপরে আমি আবার একটু পিএইচডি করলাম, তারপরে আবার এই বেশি শুরু করলাম আর কি একটু পড়াশোনা এবং রুগী টুগী দেখা। তো এখন আসলে আপনি এখন করছেন কোথায়? না আমি আমি আমার তো একটু আমি ঘর করেছি পূর্বাচলে, এই যে নতুন শহর। আর আমি বেশিরভাগ থাকি আমার ছোট মেয়ের কাছে, এখানেই একটু বাসাতেই বসে বসি। এটা হচ্ছে নিকেতন, গুলশানে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। আর বিশেষ করে আপনি যে মন্তব্যগুলা করলেন অপূর্ব অপূর্ব, খুবই শুনতে ভালো লাগলো। বিশেষ করে আমাদের আরো আশার সঞ্চার হলো, আমরা অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যগুলো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। না ধন্যবাদ। আমি সময় সুযোগ থাকলে আমি অবশ্যই যোগদান করব। আমার লিঙ্ক পাই আমি নিয়মিত, সেদিক থেকে আমি খুব আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আর আমি একটু একটু কম কথা বলতেও চাই, আমার বাবার মতন হয়েছি কিছুটা, চুপচাপ থাকতে চাই। আপনার বাবাও কিন্তু নীরব নিভৃত মানুষ ছিলেন। আপনার বাবাকে আমি সম্ভবত দেখেছি, ওনারা তো একসাথে চলতেন ফিরতেন, আবুল হোসেন চাচা, তারপর সাজিদুর রহমান চাচা, তারপরে খুবই পরিচিত। হ্যাঁ হ্যাঁ। আর ঢাকা
ঢাকাতে ওনাদের বন্ধু ছিলেন হচ্ছে আমাদের খিলগাঁয়ের ওই যে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন আলী আহমদ চাচা, আপনি নাম শুনেছেন? আলী আহমদ চাচা কিন্তু মারা গেছেন, ওনাদের সমসাময়িক। আপনার বাবারও সমসাময়িক উনি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ স্যার। অত্যন্ত পরে- হ্যাঁ স্যার, বলো এরপরে। শ্রদ্ধা নিবেদন করছি ডক্টর KM মিজানুর রহমান স্যারকে, এবং ডক্টর KM মিজানুর রহমান স্যার, রতন স্যার, আরো এখানে উপস্থিত অনেক গুণীজন ব্যক্তি আছেন, যাদের উপস্থিতিতে আমাদের এই ছোট্ট প্ল্যাটফর্মটি আসলেই ধন্য। তো এভাবে আমরা আপনাদের মতো গুণীজন পেলে আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। তো সকলকে, হ্যাঁ স্যার, ডাক্তার অনিমেষ নামে এক স্যার আছেন, একটু আমরা ওনার সঙ্গে পরিচিত হতে চাই। স্যার যদি একটু কথা বলেন ভালো হয় মনে হয়। হ্যাঁ স্যার, ডক্টর অনিমেষ স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, সকলকে নমস্কার, আদাব। আমি একজন নবীন ডাক্তার বলতে পারেন। আমি কোর্স কমপ্লিট করার পরে, DSMS করার পরে কিছুদিন প্র্যাকটিস করেছি। এখন প্র্যাকটিসের একটু বাইরে আছি, কিন্তু এই যে হোমিওপ্যাথির উপরে যে একটা ভালোবাসা বা এরপরে যে টানটা, এর জন্যই আমি বিভিন্ন গ্রুপে যুক্ত থাকার চেষ্টা করি এবং গুণীজনের কথাগুলো শুনি, লেকচার গুলো আমি খুবই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। তো এখানে আমাদের এক দাদা আছেন ঢাকায়, পরেশ দা, তো উনি আমাকে লিঙ্কটা আজকে দিয়েছেন। তো আমি কখনো আপনাদের গ্রুপে আগে লিঙ্ক পাইনি, আজকে পেলাম। পেয়ে দেখলাম যে সত্যি অনেক কিছু জানতে পারলাম। নিহার স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ। স্যার এত সহজ করে, এত প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করলেন প্রতিটি, বিশেষ করে এই যে রোগী লিপিগুলো যে বললেন, এবং এই যে ধাপে ধাপে কিভাবে সেই সঠিক ঔষধটি নির্বাচন করতে হয়, এটা সত্যি প্রশংসনীয়। এটা আমাদের জন্য চলার পথের পাথেয় হবে অবশ্যই। আর আমি খুব তাড়াতাড়ি প্র্যাকটিসে আবার প্রবেশ করব, সেই ইচ্ছেই পোষণ করতেছি। আমি একটা কলেজে লেকচারার হিসেবে আছি, তো পাশাপাশি দেখি আমার প্র্যাকটিসে আবার প্রবেশ করতে পারি কিনা। তো এখানে ডাক্তার KM মিজানুর রহমান স্যারের কথাও অনেক ভালো লাগলো। স্যার তো সেই পারিবারিক সূত্রে একেবারে হোমিওপ্যাথির সাথে একেবারে একাত্ম হয়ে আছেন, এবং স্যার তো অনেক বড় মাপের মানুষ। রতন স্যারের কথা শুনলাম, সবার কথাই শুনলাম, যারা কথা বললেন, খুব ভালো লাগলো। আমি আপনাদের সাথে থাকতে চাই। ভবিষ্যতে যে ক্লাসগুলো হবে সেখানে লিঙ্কটা আমি পাবো আশা করি। আমার ওই স্যার যারা আছেন, বা এটা কি কোনো গ্রুপ? আমি গ্রুপে আপনাদের সাথে যুক্ত হতে পারলাম কিনা আমি জানি না। হ্যাঁ, আপনাদের ওনাকে সবাইকে অনুরোধ রাখো। হ্যাঁ স্যার, এখানে আপনারা এই গ্রুপে অ্যাড হওয়ার জন্য এই গ্রুপের এই যে যেখানে ইনকল মেসেজ, এখানে আপনারা নাম এবং মোবাইল নাম্বার লিখিয়ে দিবেন, আমি আপনাদের অ্যাড করে নিব। আচ্ছা, ঠিক আছে, আমি লিখে দেব। আমি ঠিক আছে, অনুরোধ রাখবো। আমি বিশেষ করে শ্রদ্ধেয় স্যার ডক্টর মিজানুর রহমান স্যারের কাছে আমি একটু অনুরোধ রাখবো। স্যার, আপনাকে আমি আমার এই যে রোগী যা বলে মেটেরিমেডিকা, এই ক্লাসটা আমি আগামী সপ্তাহে ক্লাস করাতে চাই। আমার মেটেরিমেডিকা থেকে একটা ওষুধ নিয়ে আমি চাই আপনাদের মতো গুণীজন ওই ক্লাস থেকে, কারণ ওই বইটি তো আমার একটু পরে বাজারে আসবে, পাণ্ডুলিপি প্রস্তুত। তো ভাবছি যে যদি আপনাদের কাছ থেকে কিছু কথা শুনতে পারি,
কোন ধরনের পরিবর্ধন ওখানে প্রয়োজন কিনা, যদি সেটি হয় তাহলে আমি সেটি অবশ্যই পরিবর্তন করতে ইচ্ছুক আছি। এজন্য আমি গ্রুপে 3টি ওষুধ আলোচনা করেছি ইতিমধ্যে। আমি নেক্সট সপ্তাহে মায়াজমে ফিরে আসবো, আমি আবার মায়াজমে ফিরে আসবো, কারণ আমি রাজন সংগ্রহের 10 মায়াজম, বিতল গাছের মায়াজমের দৃষ্টিভঙ্গি, এগুলো নিয়ে আমি কথা বলবো। কিন্তু আমি নেক্সট সপ্তাহে একটা ওষুধ নিয়ে আবার কথা বলতে চাই। যদি আপনাদের কোনো পছন্দের ওষুধ থাকে যে এই নিয়ে কথা বললে ভালো হয়, সেটি বললে, যদি আমার মেটেরিয়াল সেটি থাকে আমার করা, সেটি আমি সব জায়গাকে, আমি একটা বিশেষ কথা বলি স্যারদের উদ্দেশ্যে, আমি আমার মেটেরিয়ালকে যেভাবে আলোচনা করেছি 8টি ধাপে, আমার রোগীলিপি আমি 8টি ধাপে করি। আপনারা এই গ্রুপে ঢুকলেই দেখবেন অনেক রোগীলিপি আছে আমার দেওয়া, অনেক। এবং আমি প্রতিদিন যে রোগীলিপি করি, কয়েকদিন যাবো আমি প্রায় 10টি, এই গত 2-3 দিন আমি 10টি রোগীলিপি দিয়েছি গ্রুপে। আমার প্রতিদিনের রোগীলিপি আমি দিয়ে দিই, এবং আমি দেখবেন আমি কিভাবে ওষুধ নির্বাচন করি, কিভাবে আমি কেস চেকিং করি, এবং কিভাবে সাজিয়ে দেই। প্রত্যেকটি রোগী আমি একই ফরম্যাটে আমি সবসময় করি কাজটি। আমাকে যারা ভালোবাসেন, যারা আমাকে অনুসরণ করেন, তারাও আমি চাই তারাও সেই একইভাবে কাজ করুক, কারণ আমাদের ওষুধগুলো অনেকটা সিমিলার হয় এবং কাছাকাছি। অনেক সময় ব্যারিয়ার থাকে, আবশ্যকতা থাকে, সেটা স্বীকার করি আমি, কিন্তু আমাদের সিলেকশন এবং আমাদের রেজাল্ট অনেক অনেক ভালো। সেদিক থেকে আমি সবসময় আমার আলোচনা, আমার সব জায়গাতে আমি 8টি ফরম্যাটকে ইউজ করি। এটি বলতে পারেন আমার নিজস্ব একটি প্রচেষ্টার ফসল, এবং আমি রোগীলিপি যেভাবে করি সেভাবে সাজাই, আমার মেটেরিয়ালকে আমি সেভাবেই সাজিয়েছি। আমার মেটেরিয়াল কমপ্লিট চিলড্রেন কিট, আমার একটি বই বাজারে আসবে, সে বইটিও পান্ডবে, সেখানেও আমি একই ধাপে করেছি। এবং ফিমেল মেটেরিয়ালকে আমি একইভাবে, রুব্রিক বেস ফিমেল মেটেরিয়াল একটি বই আমার, সেটিরও কাজ শেষ করেছি আমি, সেই বইটিও একইভাবে আসবে এই 8টি ধাপে। প্রত্যেক জায়গায় আমার একটা মেটেরিয়াল আমি কাজ করছি এখন, সেটা হলো চর্মরোগের মেটেরিয়াল, সেটিও আমি অনেকটা এগিয়েছি কাজ করে। সেখানেও দেখবেন 8টি ধাপেই আমি কাজটি শেষ করেছি। আমার সব জায়গাতে 8 ধাপে আমি কাজ করেছি, অর্থাৎ একজন মানুষ যেন আমার মেটেরিয়াল পড়া থেকে শুরু করে সব জায়গাতেই তার যেন কোনো কষ্ট না হয়, তিনি যেন ওষুধ নির্বাচন করতে খুব সহায়ক ভাবে ওষুধ নির্বাচন করতে পারেন এই বইগুলোর সাহায্যে। সে কাজটি আমি করেছি। আপনার সঙ্গে থাকলে আপনাদের পরামর্শ, মতামত আমি অবশ্যই সাদরে গ্রহণ করব। এ কারণে আমার বই থেকে আমি কথা বলতে চাই। আমার ত্রুটি বিচ্যুতিগুলো আমি অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। ধন্যবাদ। পরেশ, তাহলে আমরা বিদায় নেবো কিনা দেখো। হ্যাঁ স্যার, রেজাউল স্যার মনে হয় বারবার বলতেছিলেন তিনি ক্লাস শেষে কথা বলতে চান, কিন্তু এখন তো ওনাকে, উনি বারবার দেখলাম মেসেজ করছিলেন যে ক্লাস শেষে কথা বলতে চান। ডক্টর রেজাউল, আসসালামু আলাইকুম, আদাব। স্যার, আমার তেমন কিছু বলার নাই, আমি আধা ঘন্টা পরে লিঙ্ক পাইছিলাম তো। আচ্ছা, তো ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। আমরা খুবই উপকৃত হয়েছি আলোচনায়। আমি স্যারের সাথে ইতিপূর্বে মনে হয় 2 মাস আগে একবার কথা হয়েছিল। স্যার ওই যে মেডিকা বই লেখার বিষয়ে একটু কিছু কথা বলছিল, সেখানে একটা অনুরোধ রাখছিলাম যে মেডিকা লেখার পাশাপাশি যাতে রেফারেন্স হিসেবে রেপার্টরির সূত্রটা দেওয়া থাকে, এই ধরনের কথা হয়েছিল। স্যারের মনে আছে কিনা? হ্যাঁ মনে আছে। হ্যাঁ স্যার শোনেন, বইয়ে আমার একটা ওষুধ, প্রত্যেকটি ঔষধ 18 পেজ আমার পাণ্ডুলিপিতে, অর্থাৎ 154টা ওষুধ আমি রেডি করেছি, এর মধ্যে প্রত্যেকটিতে 18 পেজ। একটা অনন্য বৈশিষ্ট্য সমৃদ্ধ, এবং এখানে সব রোগীর কথা। আমার মেডিকাতে আপনি কোনো ধরনের সব জায়গাতেই লোকেশনে রোগীর বক্তব্য, সেন্সেশনে রোগীর বক্তব্য, সব জায়গায়, এবং রুব্রিক আমি 3টি এই বই আমি উল্লেখ করেছি।
আমার মোট 4টি রেপার্টরি আমি ব্যবহার করেছি। কমপ্লিট রেপার্টরি ব্যবহার করেছি, সিনথেসিস ব্যবহার করেছি, মেডিকেল রেপার্টরি ব্যবহার করেছি এবং কেন্ট রেপার্টরি ব্যবহার করেছি। 4টি রেপার্টরি মাধ্যমে আমি এই বইয়ের কাজ শেষ করেছি। এর বাইরে আমি অন্য কোনো মেটেরিয়াল ব্যবহার করতে পারিনি। স্যার কবে নাগাদ আমরা বইটা পাবো আশাবাদী? আমি আমার প্রথম বই আসবে বাজারে হোমিওপ্যাথি শিক্ষানবিশ বেসিক টু অ্যাডভান্স। এই বইটি আমরা খুব দ্রুত চেষ্টা করছি বাজারে আনার জন্য আপ্রাণ। আমি এই স্যারকে খুব অভাব বোধ করছিলাম, স্যার আমাকে বলছিলেন একটু সহায়তা দেবেন, আমি পরামর্শ দেবেন স্যার, আমি কালকে স্যারের সঙ্গে তো কথা বলবো। আমি স্যারের অপেক্ষায় বইটি দিচ্ছিলাম না, ডক্টর মিজানুর রহমান স্যারের অপেক্ষা করতেছিলাম। আমি বারবার বলছিলাম কেউ নম্বর জানে কিনা। ঠিক আছে, আমরা কালকে আলাপ করে নেবো। আমি স্যারের সঙ্গে কথা বলবো, কথা বলে আমি একটু নির্দেশনা নেবো, কারণ উনি অভিজ্ঞ মানুষ, ওনার অনেকগুলো বই বাজারে আছে, বিভিন্ন ধরনের বই আমি জানি। আমি স্যারের একটু পরামর্শ নিতে চাই, তারপরে আমি সিদ্ধান্ত নেব। এই জন্য অপেক্ষা করতেছি। তো যত তাড়াতাড়ি পারি আর কি চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো পরেশ, রাত তো প্রায় 10:30 হয়ে গেল, আমরা বিদায় নিতে পারি কিনা? হ্যাঁ স্যার, আর কারো কোনো কথা না থাকলে আমরা বিদায় নিতে পারি। আচ্ছা দাদা ওই আমি রতনদাকে বলি, স্যার রতনদা উনি কিন্তু অত্যন্ত গুণী মানুষ, বাবা ডাক্তার ছিলেন, উনি নিজেও ডাক্তার এবং উনি একটা কলেজের ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছে দীর্ঘদিন, সিনিয়র মানুষ এবং একজন ইংরেজি সাহিত্যের প্রভাষক, মানে রতনদার চেম্বার কোথায়? ওনার বানালি পাড়াতে, এবং উনি হাবিবপুর ডিগ্রি কলেজের ইংলিশ প্রফেসর, মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ও আচ্ছা, রতনদার সাথে আমি যোগাযোগ করবো। স্যার আমার একটা কথা ছিল, হ্যাঁ বলি। স্যার আমি রোগীলিপি করি, কিন্তু আমার রোগীলিপিতে আমি যেভাবে বিষয়টা লেখি, যেমন প্রথমে রোগী পরিস্থিতি, তারপরে বর্তমান কষ্টের বিবরণ বিষয়, তারপর সার্বিক বা সার্বধায়িক অবস্থা, তারপর সাধারণ লক্ষণ, তারপর রোগীর যৌন জীবন, তারপর রোগীর মন, পূর্ব রোগীর ইতিহাস আর মায়াজম। আমি অনেক সময় স্যার একটু করি, কিরকম ওই রোগীর বর্তমান কষ্টের বিবরণের উপর বেশি গুরুত্ব দেই, হ্যাঁ, আর ওইখান থেকে ওষুধ বের করার চেষ্টা করি। আর মায়াজমটা কতটা ফলো করা হয় না স্যার, এখন পর্যন্ত আমি মায়াজমটা ততটা বুঝি না, সিমটম কিছু একটা ধারণা আছে এতটুকুই, কিন্তু মায়াজমের দিক থেকে ওষুধ নির্বাচন করা আমার পক্ষে এখন পর্যন্ত টোটালি ক্লিয়ার হয় না। ভালো বলছেন, আপনি খুব ভালো বলছেন, আমার কথা রেখে বলি আমি। আপনি যখন একটা কথা মনে রাখবেন, কিছু মানুষ গান গায় স্বরলিপি ধরে গান গাওয়ার পরে সুর হয়, অনেকে স্বরলিপি ধরে গান গেয়েও সুর করতে পারেন না। ব্যতিক্রম হলো অনেকে কোন স্বরলিপি চর্চা করেন না, শুধু সুরের উপরে গান করেন, তাদের স্বরলিপি হয়ে যায়। যদি আপনি একটা, আমাদেরকে কিনোট বলি বা যেটাকে পিকুলারিটি বলি, রেয়ার বলি, সেগুলো যদি আপনি কমপ্লিটলি, যখন আপনি অনেকগুলো লক্ষণ সংগ্রহ করেন, তখন যখন ওষুধটি সিমিলিমাম হয়ে যায় বা নিয়ার টু সিমিলিমাম হয়, ঠিক তখন যে ওষুধটি আসে সেটি আপনার মায়াজমকে কভার করে, যেটি প্রয়োজনীয় মায়াজম কভার করে, না হলে আপনি কি করে আরোগ্য পান? জি স্যার, জি স্যার করে। তবে যদি আপনি এর পাশাপাশি মায়াজমকে উপলব্ধি করে মায়াজমের সিমটম গুলোকে বুঝতে পারেন, তাহলে সিলেকশনের সময় আপনার অধিকতর সহায়ক হবে সেটি। আর এই কারণেই এই মায়াজম জটিল তত্ত্বকে প্রত্যেক হোমিও চিকিৎসকের উপলব্ধিতে আনা উচিত এবং প্রয়োগিক ক্ষেত্রে ব্যবহার করা উচিত। আপনি এই গ্রুপে সদস্য কিনা জানি না, সদস্য হলে আপনি দেখবেন এই গ্রুপে বিশুদ্ধ আদর্শ শিক্ষানবিশ আদর্শ হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, এই যে গ্রুপটি, এই গ্রুপে আপনি যদি সদস্য হয়ে থাকেন, দেখবেন এই গ্রুপে আমাদের রোগীলিপি দেওয়া আছে অনেক।
এবং আমার দৈনিক কিছু রোগীর লিপি এই 2-3টা করে দিচ্ছি ইদানিং আমি। আমাদের যে কেসগুলো হয়, সন্তোষ স্যারের আমন্ত্রণে আমি আসছি স্যার। আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে রাখবেন, আপনাকে গ্রুপে অ্যাড হলে আপনি দেখবেন। আমরা আগে রোগীগুলোকে সাজাতাম, আমি সাদের উদ্দেশ্যে বলি, আমরা আগে লেখার সময় এখন মতো লিখতাম, এখন আমরা এটা করি না। এখন শুধু রোগী বলে, আমরা গত 1 মাস যাবত শুধু রোগী বলে, যেভাবে বলুক সে, দেখবেন ঠিক 8টি ফরম্যাটে আমরা সাজাচ্ছি। আপনি আমাকে একটা রোগী লিপি দিয়ে দেখবেন এই গ্রুপে, স্যার এই কেসটা আমি একটু জানতে চাই, আপনাকে আমরা প্রতি 10 মিনিটসে বা 15 মিনিট বা আধা ঘন্টা পরে এটাকে আমরা সাজিয়ে আপনাকে ব্যাক করে দেবো। আপনি দেখবেন আপনার দেওয়া রোগী লিপিটি আমরা কিভাবে সাজাই, একেবারে পয়েন্ট আকারে, এবং 5টি বা 7টি ওষুধ আমরা আপনাকে দিয়ে দেবো, 10টি রুব্রিক, কখনো 15টা রুব্রিক, কখনো 20টি রুব্রিক। আপনাকে আমরা একেবারে কমপ্লিটলি সাজিয়ে দেবো যে এই থেকে এই রুব্রিক আসতে পারে, এবং এর মায়োজেমেটিক, এই কেসের মায়োজেমেটিক দিকগুলো, এই মায়োজেমেটিক কোর পয়েন্ট গুলো কি আছে আমরা আপনাকে দেখিয়ে দেবো, এবং স্পেসিফিক 5টি বা 7টি ওষুধ লিখে দেবো আমি, যে এটার এই যুক্তিতে এই ওষুধটি আসবে। আপনি আমাকে রোগী লিপি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটা করে দেবো আপনাকে। আমার অনেক কাজ, অনেক রোগী থাকে আমার, তারপরেও আমি সবার জন্য উন্মুক্ত ভাবে চেষ্টা করছি যেন এই পদ্ধতিটি মানুষ গ্রহণ করে। আপনি অবাক হবেন, আপনি আমাদের সঙ্গে 1 মাস কাজ করেন আমাদের পদ্ধতিতে, আপনি অবাক হয়ে যাবেন কিভাবে মানে সিলেকশন হয় এবং কি চমৎকার রেজাল্ট আসে। আপনি অবাক হবেন, নিজে অবাক হবেন। আপনি আমাকে 5টি রোগী লিপি দেবেন পরপর, এই 5টি আপনি প্রয়োগ করবেন, 1 মাস পর আমাকে জানাবেন, বলবেন দাদা প্রত্যেক ক্ষেত্রে আমি সফল হচ্ছি। জি স্যার, আমি অবশ্য স্যার চেম্বারে প্রায় 2 বছর যাবত, ইতিপূর্বে কিন্তু স্যার সত্যি কথা বলতে আমি মিশ্রপ্রীতির মধ্যে ছিলাম। ঠিক আছে স্যার, পরক্ষণে যখন আমি বুঝতে পারলাম বিষয়টা এমন নয়, প্রায় আজকে 3-4 বছর থেকে অধ্যবসায় চলছে, তবে 2 বছর থেকে আমি রোগী লিপি ছাড়া ওষুধ সিলেকশন করতে পারি না বর্তমানে স্যার। ভেরি গুড, খুব ভালো লাগলো শুনে। অনেক রোগী আসে, আমার রোগীর সংখ্যা কিন্তু অনেক কমে গেছে স্যার, আমি এজন্য মন খারাপ। আমার রোগী একদম আফসোস করবেন না। আপনি শুধু একটা কথা মনে রাখবেন, আমার অনুরোধ, ডাক্তার ML সেগাল বলছে, তুমি সাধনা করে যাও, যখন তোমার হাত দিয়ে অলৌকিক কাজ সম্পাদিত হবে তখন তোমার বৃত্ত বৈভব কিচ্ছু অভাব থাকবে না। এটি আমাদের জীবনে মর্মে মর্মে সত্য প্রমাণিত হয়েছে। আমাকে যারা চেনে, গ্রুপের অনেকে আমাকে চেনে, আমার কাছে আসে, এরা আমাকে ভালোবাসে, আমার কাছে ময়মনসিংহ থেকে চলে আসে, এই আপনাদের অনেকেই আমার কাছে দূর দূরান্ত থেকে চলে আসে আমার কাছে। আমার বাসা সব ডাক্তারদের জন্য উন্মুক্ত, হিন্দু মুসলিম নেই, যে আসে আমার বাসাতে, আমার বাসা থাকে, আমার বাসায় খায় সবাই, আমি সবার সন্তোষ স্যার সহ আসবো একদিন স্যার আপনার বাসায়। আর সন্তোষ স্যার সাথে আমার যুক্ত, আমি ডিমলা উপজেলায়, উনিও এই উপজেলায়, শুধুমাত্র ডাক্তার হিসেবে ওনার সাথে কথাবার্তা শেয়ার হয়, অন্য ডাক্তারদের সাথে ওনার মেলে কিনা আমার সাথে কারো মেলে না, এটা খুবই দুঃখজনক যে আমার উপজেলায় নাই। আমরা শোনেন, সব কিছু ইন্ডিভিজুয়ালিটি আছে, আপনি আমি সবার মধ্যে পার্থক্য আছে, এটা নিয়ে কখনো দুঃখ করবেন না। আপনি আপনার জায়গায় থেকে কাজ করে যান, আমরা সেটাই চাই। আমাদের গ্রুপে আমরা চাচ্ছি সবাই আদর্শভাবে হোমিওপ্যাথি প্র্যাকটিস করুক, আমাদের উদ্দেশ্য সেটি। এবং এই আদর্শ কথা ভাবতে গিয়েই আমি আজকে এই কথা বলা শুরু করছি। আমি কথা বলি 2 বছর, এরা কিন্তু কথা বলিনি আমি কখনো। আমি প্র্যাকটিস করতাম, টাকা ইনকাম করতাম, কিন্তু এখন দেখি যে না, নিজে হলে হবে না, আরো মানুষকে বোঝাতে হবে বিষয়টি। আপনি আমাদের ফরম্যাটে কাজ করলে আপনার ধ্যান ধারণা 1 বছর পরে সব চেঞ্জ হয়ে যাবে। স্যার এক সময় আমার চেম্বারে পর্যাপ্ত পরিমাণ সিরাপ ছিল, আমি কোম্পানিকে মাসে 20 থেকে 30,000 টাকা সিরাপ বাবদ দিতাম। এখন প্রায় 2 বছর থেকে কোনো সিরাপ তুলি না। আমরা এই কথা নিয়ে আর বলবো না, এটা ব্যক্তিগত, আপনি আমার সঙ্গে ফোন দিয়ে কথা বলবো। কারণ কি, স্যাররা আছেন, অনেক গুরুত্বপূর্ণ স্যাররা রয়েছেন, তো আমরা বিদায় নিই আজকে, তা তো অনেক হয়ে গেছে। খুব ভালো লাগলো ফজলুর রহমান স্যার আপনাকে, যে আপনি একটা সঠিক দিকে অবশেষে ফিরছেন, খুব ভালো লাগলো, আপনাকে স্বাগতম জানাই আমরা। আপনি ভালো থাকবেন, ভালো করবেন, নিশ্চিত অধৈর্য হবেন না, শুধু অনুরোধ রইল, অধৈর্য হলে আমরা কম রোগী দেখি, আমরা তো বিস্তৃত, আমরা তো রোগী দেখি মাত্র প্রতিদিন 3 জন, আমি নতুন রোগী দেখি 3 জন,
আর শুক্র শনি দিন দেখি 10 জন নতুন, আর পুরনো রোগী দেখি মাত্র প্রতিদিন 12 জন, মানে মোট দেখি 15 জন, আর শুক্র শনি দিন দেখি 25 জন নির্ধারিত রোগী। আমাদের সব শিডিউলে থাকে, সব সময় নির্ধারিত। ভালো করেন, কিচ্ছু অভাব থাকবে না। তারপরে আমরা বিদায় নিই সবাই। হ্যাঁ স্যার, তো উপস্থিত সুধীমণ্ডলী সকলকে আবারও জানাই আমার আদাব এবং নমস্কার। তো আজকের মতো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। 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 নমস্কার স্যার, সবাইকে নমস্কার। আসসালামু আলাইকুম। শুভরাত্রি।